আচ্ছা, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। তো আমি এখানে আজকে আমাদের মেইনলি আলোচনা করার কথা হচ্ছে রেনেসাঁস পিরিয়ডের এই কোশ্চেনগুলো সম্ভবত, হ্যাঁ, কোশ্চেন আনসার। সবাই কি পড়েছে এগুলো? বলো তো, পড়া হয়েছে? জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা, যদি পড়ে থাকো আমরা এটা একটু সমাধান করে নিই, হ্যাঁ, কারণ এটা অনেকদিন ধরেই করা আছে, একটু আগাতে হবে, যেহেতু আজকে 23 তারিখ। তো এটা করে তারপর আমরা আবার আমাদের রোমান্টিক পিরিয়ডে পড়তে চলে যাব। কি সবাই পড়েছো তো, নাকি অবস্থা বলো? পড়ছো সবাই? হুম। না পড়োনি এখনো? নাকি একটু আলসেমির উপর দিয়ে যাচ্ছে দিনকাল? কি কেউ পড়নি? কেউ কথা বলে না। স্যার আমি স্যার হচ্ছে এর ব্যাপারে জানি না, আমি পড়ি নাই স্যার। আমাদের এখানে মূল্যায়ন পরীক্ষা চলতেছে তো এই জন্য। স্যার পড়ছি। আচ্ছা, তো যারা যারা পড়ছো তারা তো তোমাদের সমস্যা থাকলে সেগুলো বলো। এখন তোমরা যদি তোমাদের এখন বিভিন্ন পরীক্ষা টরীক্ষা এটার উপর যায় তাহলে আমার শেষ করতে পারবো না। আমি গত ক্লাসে বলেছি যে এখন এটা তো আমাকে আমার মতো করে শেষ করতে হবে তো, কারণ অনেকদিন ধরে প্রায় 15-20 দিন তো স্টপই ছিল সব কিছু। এখন যেটাই হোক, যারা পড়েছো যাদের সমস্যা আছে বলো, না আমি ওটা চেঞ্জ করে দিব। কারণ তোমাদের উপর ছাড়তে গেলেও কখনোই শেষ হবে না, এখান থেকে আগাতে পারবো না আর। আচ্ছা, তো যদি সমস্যা থাকে হাত তোলো, যাতে যাতে সমস্যা আছে হাত তোলো। আর যদি মনে হয় যে স্যার পড়ি নাই, তাহলে এটা সহ আরেকটা দিয়ে দিব, তোমরা তোমাদের মতো পড়ে নিবা। কেউ পড়নি? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে তো, চুপচাপ থাকলে হবে না। হয় বলো স্যার পড়েছি, আর না হয় পড়নি। জি স্যার পড়েছি। স্যার পড়েছি তো। আচ্ছা, পড়ে থাকলে সমস্যা আছে? পড়ে থাকলে সমস্যা আছে? না স্যার তেমন কোনো সমস্যা স্যার নেই। তেমন কোনো সমস্যা পাইনি। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে ওটা চেঞ্জ করে দিলাম আমি। অযথা সময় নষ্ট করার তো দরকার নেই তাহলে, যেহেতু রেনেসাঁস পিরিয়ডে আমরা ছিলাম। আর বাকি সব কিছু যেহেতু পড়িয়ে টড়িয়ে দেওয়া হয়েছে, ওর ভিতর থেকেই আছে। দু একটা জিনিস এদিক ওদিক থাকতে পারে, যদি পড়ে বুঝতে পারো তাহলে তো কোনো সমস্যা না। হ্যাঁ, রেনেসাঁস পিরিয়ডের পর আমাদের পরবর্তী পিরিয়ড হচ্ছে কি, রেস্টোরেশন পিরিয়ড, তাই না? হ্যাঁ, রেস্টোরেশন পিরিয়ডের ইয়েগুলো দেওয়া থাকলো। এটার জন্য সময় পাবা হচ্ছে 23, এদিকে 4, 5, 6, 7, 29 জুলাই পর্যন্ত। 29 জুলাই কয় তারিখ? 29 জুলাই হচ্ছে মঙ্গলবার। আচ্ছা, 29 তারিখ পর্যন্ত সময়। 30 তারিখে এটা নিয়ে আমরা আলোচনা করব, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে। এর ভিতরে তোমরা পড়ে নাও, ঠিক আছে? ওকে। আর আমরা রোমান্টিক পিরিয়ড নিয়ে কথা বলছিলাম গত ক্লাস পর্যন্ত, মনে হয় আমরা ওয়ার্ডসওয়ার্থ নিয়ে আলোচনা করেছি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। সবাইকে বলছি গাফিলতি করো না, পড়াশোনা শুরু করে দাও। যারা এখনো শুরু করছো না বা করনি, বা করলেও খুব ধীরে সুস্থে আছো, এমনটা মনে করার কোনো কারণে অলরেডি অনেক সময় আমরা কিন্তু পেরিয়ে এসেছি। আগামী মাসের মধ্যে আমাদের সব কিছু আশা করি গুছিয়ে শেষ করে ফেলতে পারবো। এখন বাকিটা তোমরা কতখানি পড়তেছো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। কারণ আমি তো আমার মতো করে পড়াচ্ছি, কোশ্চেন আনসার দিয়ে যাচ্ছি, সবই করতেছি। বাকি তোমরা কি করতেছো বলো? এরপর যেহেতু আমরা কত চলে আসলাম, আমি এসটি কলেজ ছেড়ে আসলাম নাকি? আচ্ছা, অনেক দূর চলে আসছি। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ তো আমরা গতদিন পড়েছিলাম, তাই না? জি স্যার। পোয়েট্রি অফ ওয়ার্ডসওয়ার্থ এটাও পড়া হয়েছে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ থেকে। মোটামুটি আজকে আমরা শেষ করব, যেগুলো রাইটারের নাম আছে। তোমার পোয়েট্রি, এসে, ইয়া, প্রোজ বা নভেল যে যা থাকবে সেটা আমরা দেখব। স্যামুয়েল টেইলর কোলরিজের আমরা কি জাতীয় কবিতা পড়েছি এ পর্যন্ত? কয়টা পড়েছি বলো তো? স্যার দুইটা দুইটা। মেরিনা। দুটা পড়েছি, তাই না? হুম। একটা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানার, আর একটা হচ্ছে কুবলা খান। এই দুটা কবিতার একটা বড় ধরনের বৈশিষ্ট্য আছে, সেটা কি?
Supernaturalism. Supernaturalism. হ্যাঁ Supernaturalism. Belief of disbelief. আচ্ছা ঠিক আছে। হুম। তো আমরা তার লাইফ সম্পর্কে অতটা পড়বো না, লাইফ দরকার নাই। আমরা সোশ্যাল ওয়ার্কসে চলে যাব, কারণ লাইফে যেগুলো বলা আছে ওগুলো যদি সম্ভব হয় তোমরা পড়তে পারো, তাছাড়া দরকার নেই। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম কি জানো, মনে আছে? Dorothy. Dorothy Wordsworth. Dorothy Wordsworth. আচ্ছা, তারপরে লেক পয়েন্ট যেন কে কে ছিল? William Wordsworth, William Wordsworth, Samuel S.T. Taylor Coleridge, Coleridge, আর রবার্ট সাদে, তাই তো? Southey. রবার্ট সাদে। সাদি। আচ্ছা, ওয়ার্কস অফ কোলরিজ আমরা এখানে চলে আসি। দেখো এখানে বলছে দ্য ওয়ার্কস অফ কোলরিজ ন্যাচারালি ডিভাইডেড দেমসেলভস ইনটু 3 ক্লাসেস, 3টা ক্লাসে বিভক্ত। ঠিক আছে, তিনি কিছু লিখেছেন হচ্ছে পোয়েটিক রাইটিং, আছে হচ্ছে ক্রিটিক্যাল রাইটিং যেটা তোমরা থার্ড ইয়ারে পড়বা, আর হচ্ছে ফিলোসফিক্যাল রাইটিং। এবং এই 3টা বিষয় তার 3টা এজকে নিচ্ছে, বলছে করেসপন্ডিং টু দ্য আর্লি, মিডল অ্যান্ড লেটার পিরিয়ডস অফ হিজ ক্যারিয়ার। তাহলে তিনি রাইটার হিসাবে যে ক্যারিয়ার গড়েছেন, সেই ক্যারিয়ারে 3টা ধাপে তিনি 3টা বিষয়কে বিশেষ করে প্রাধান্য দিয়ে লেখালেখি করেছেন। ঠিক আছে, তো আর্লি লাইফে হচ্ছে পোয়েটিক লেখালেখি করেছেন, মিডিল লাইফে তিনি ক্রিটিক্যাল রাইটিং করেছেন, এবং লেটার লাইফে তিনি মোটামুটি ফিলোসফিক্যাল আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করেছেন। তাই বলছে দেখো, বলছে হিজ আর্লি পয়েন্টস শো দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রে অ্যান্ড ব্লেক, মানে থমাস গ্রে বা উইলিয়াম ব্লেকের, তাই না, যে কবিতাগুলো যে ধরনের রাইটিং আছে তিনি সেই ধরনের লেখালেখি করেছেন বলে মনে করা হয়। দেখো বলছে তার যে পয়েমগুলো ছিল, বলছে যে অন্যান্যদের সাথে তুলনা করলে কিছুটা ডিফারেন্স আছে। বলছে দেখো, বাট দেয়ার ইজ দিস ডিফারেন্স বিটুইন দ্য টু পোয়েটস, ইন ব্লেক উই হ্যাভ অনলি ড্রিমার, তাই না। তিনি কি করছেন, উইলিয়াম ব্লেকে আমরা কি দেখছি যে তিনি স্বপ্নের বিষয়টা অনেকখানি দেখছেন, আমরা চিমনি সুইপার বলো বা এই জাতীয় বলো, হ্যাঁ, যে তিনি এক ধরনের ভিজন দেখতেছেন বা ড্রিম দেখতেছেন, এরকম বিষয়গুলোকে নির্দেশ করা হয়। অন্যদিকে ইন কোলরিজ উই হ্যাভ দ্য রেয়ার কম্বিনেশন অফ ড্রিমার অ্যান্ড দ্য প্রোফাউন্ড স্কলার, কিন্তু কোলরিজে তিনি ড্রিমি টাইপের যেমন কবিতা লিখছেন, তেমনি তার ভিতরে তিনি ফিলোসফিক্যাল আইডিয়া দিয়েছেন। যেমন কুবলা খানটা কি অনেকটা, ওই কুবলা খানটা কি যেন কবিতা ছিল, এটা ড্রিম বলা হচ্ছে না, যে ফ্র্যাগমেন্টেড ড্রিম। জি স্যার। ঠিক ওরকম তাহলে ওই উইলিয়াম ব্লেকেও ওরকম ব্যাপার ছিল, যে উইলিয়াম ব্লেক কি দেশ ওই যে চিমনি সুইপার বিশেষ করে বা হচ্ছে ইন্ট্রোডাকশন, এই জাতীয় কবিতাগুলো তিনি স্বপ্ন দেখছেন যে বাচ্চারা, হ্যাঁ, কি করছে, যে কফিনের ভিতর থেকে বার হয়ে আসছে, হ্যাঁ, অ্যাঞ্জেল এসে তাদের কফিন খুলে দেয়, এটা একটা ড্রিম। ঠিক আছে, কিভাবে কুবলা খানে তিনি ভিজন দেখছেন বা স্বপ্নের ভিতরে দেখতেছেন যে একটা জানাডু শহরে একটা কুবলা খান কি করেছে, অর্ডার করেছে একটা প্যালেস, না সামার প্যালেস ইয়া করতে হবে তার এন্টারটেনমেন্টের জন্য, তার বসবাসের জন্য। তাই বলছে এগুলো যা ওগুলো বলে আমাদের তখন লাভ নেই, আমরা তার বিশেষ করে রাইটিংগুলো দেখব। তাই বলছে দেখো, এখানে যে মানে সবচেয়ে বিখ্যাত যে পয়েমগুলো সেগুলো হচ্ছে এখানে দেখো, হিজ লেটার পয়েমস হোয়ার ইউ সি হিজ ইমাজিনেশন ব্রিডলড বাই থট অ্যান্ড স্টাডি, যেখানে তার চিন্তাভাবনাগুলো ইমাজিনেশনের সাথে মিলে, হ্যাঁ, দেখো, বাট স্টিল রানিং ভেরি ফ্রিলি মে বি অ্যাপ্রিসিয়েটেড ইন কুবলা খান, ক্রিস্টাবেল অ্যান্ড দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেডার। এই 3টা কবিতাই হচ্ছে সুপারন্যাচুরাল কবিতা, এবং 3টাতেই মেনলি তার খ্যাতি অর্জিত হয়েছে বেশি। হ্যাঁ, বিশেষ করে দেখো, কুবলা খান ইজ আ ফ্র্যাগমেন্ট পেইন্টিং আ গর্জিয়াস ওরিয়েন্টাল ড্রিম পিকচার, ঠিক আছে, সাচ অ্যাজ ওয়ান মাইট সি ইন অক্টোবর সানসেট, যেমন দেখতে পাবে, এইটা দেখানো হয়েছে ইন জানাডু কুবলা খান, এখান থেকে রেফারেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে ক্রিস্টাবেলও হচ্ছে কি, is also a fragment which seems to have been planned as the story of a pure girl who fell under the spell of a sorcerer. Sorcerer মানে কি বলতো, জাদুকর। হ্যাঁ, জাদুকরের প্রেমে পড়েছিল, তাই তো, এরকম একটা সর্সারার দেখানো হচ্ছে ইন দ্য শেপ অফ দ্য উইমেন গেরাল্ডাইন। অন্যদিকে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যান ইজ কোলরিজ চিপ কন্ট্রিবিউশন টু দ্য লিরিক্যাল ব্যালাডস অফ 1798, তাই না। আমরা জানি যে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ একত্রে মিলে লিরিক্যাল ব্যালাডসের কন্ট্রিবিউশন দিয়েছিল, এবং এটা প্রকাশনের মাধ্যমেই রোমান্টিক এজ শুরু হয়, তাই না, 1798-এ। আর এটাই হচ্ছে মোটামুটি রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যান হচ্ছে কোলরিজের সবচেয়ে কি মাস্টারপিসের মধ্যে একটা, মানে যত ওয়ার্ল্ডস মাস্টারপিস আছে তার ভিতরে এটা একটি। এখানে তো আমরা জানি যে কি কি হয়েছিল, অতএব আমরা পড়তে যাচ্ছি না, যেখানে একটা অ্যানশিয়েন্ট ম্যারিনার, তাই না, সে একটা পাখি হত্যা করে যে অপরাধ করেছিল, তার
শাস্তি বা রিয়েলাইজেশন, সাথে সাথে তার পাপ ক্ষমা ইত্যাদি ইত্যাদি বিষয়টা আলোচনা করা হয়েছে না, যে অল দ্য মেকানিজম অফ দ্য পয়েম, ইটস মিটার, রাইম অ্যান্ড মেলোডি আর পারফেক্ট। এবং এখানে যিনি বিষয়টা বর্ণনা করেছেন যে ইমাজিনেশনের কাজ দেখিয়ে, তাই না, যে সুপারন্যাচারাল এলিমেন্টগুলোকে অ্যাড করার মাধ্যমে তিনি কিভাবে একটা মানে কি আনন্যাচারাল মানে আনন্যাচারাল বিষয়গুলোকে খুবই নেচারালি, সুপারন্যাচারাল বিষয়গুলোকে নেচারালি তুলে ধরতে পারেন, সেটা দেখানো হয়েছে। বলছে এমন কোল্ড্রিজ শর্টার পয়েন্টস, এছাড়াও তিনি আরও ছোটো ছোটো কবিতা লিখছেন, যেমন এখানে দেওয়া আছে, বিশেষ করে ডিজেকশন, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবো, ওড টু ফ্রান্স, এগুলো অতটা মনে রাখার দরকার নেই, বিশেষ করে যে 3টা কবিতা পেলাম, এই 3টা কবিতায় বেশি করে মনে রাখবা। আর তার যে প্রোজওয়ার্কগুলো আছে তার ভিতরে বায়োগ্রাফিয়া লিটারেরি, এটা তোমরা 3rd ইয়ারে পড়বা। এটা হচ্ছে তোমার ওই ওয়ার্ডসওয়ার্থের যে ন্যাচারাল পয়েন্ট, সেটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন বা ভিউগুলোকে তিনি তার মতো করে ক্রিটিসাইজ করেছেন, এটা বলা হচ্ছে। অর দ্য স্কেচেস অফ মাই লিটারি লাইফ অ্যান্ড অপিনিয়ন্স, মানে বায়োগ্রাফিয়া লিটারি আরেকটা নাম আর কি। এছাড়াও হিজ কালেক্টেড লেকচারার্স অন শেক্সপিয়ারের উপর তিনি অনেক লেকচার দিয়েছেন, যার কালেকশন রয়েছে, তাই এইডস টু রিফ্লেকশন, তার ভিতরে এই বায়োগ্রাফিয়া লিটারি এই নামটা মনে রাখবা, কারণ এটা ব্রিফ কোশ্চেনের সময় অনেক সময় আসে। এগুলো হচ্ছে আর দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্রম আ লিটারি ভিউ পয়েন্ট, মানে ওই যে বললাম যে মিডিল এজে তিনি লিটারি বিষয়গুলো নিয়ে ক্রিটিক্যাল রাইটিংগুলো করেছেন, এইটা। দ্য ফার্স্ট ইজ এক্সপ্লেনেশন অফ ক্রিটিসিজম অফ ওয়ার্ডসওয়ার্থ থিওরি, যে বললাম যে ওয়ার্ডসওয়ার্থ যে থিওরি দিয়েছে পোয়েট্রির, বিশেষ করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, কমন ল্যাঙ্গুয়েজ, কমন পিপল, হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে তিনি আবার একটু সমালোচনা করেছেন, হ্যাঁ, যে তিনি একই সাথে লিখলেও, দেখো একই সাথে দুইজন লেখালেখি করেছে, কিন্তু তারপরও ওয়ার্ডসওয়ার্থের অনেক থিওরিকে কিন্তু এস.টি. গোল্ডিক পছন্দ করেননি, তো সেইগুলোকে তিনি তার এই বায়োগ্রাফিয়া লিটারেরিতে দেখিয়েছেন। এটা আমরা 3rd ইয়ারে পড়বো, যেটা মনে রেখো। এই হচ্ছে মোটামুটি বিষয়গুলো। তাহলে এখানে দেখলাম যে এস.টি. কোল্ডিজের মেইনলি সুপারন্যাচারাল পয়েন্টগুলোর মধ্যে 3টাকে আমি বললাম একটু ভালো করে মনে রাখতে। কি কি বলতো? 2টা তো অলরেডি আমরা পড়েছি, The Ancient Mariner, Kubla Khan, আর ইয়ার মধ্যে ক্রিটিক্যাল রাইটিং এর মধ্যে বায়োগ্রাফি, এগুলোই দেখবা যে বিভিন্ন ব্রিফ কোশ্চেনে ঘুরে ফিরে আসে, আর যখন বড় কোশ্চেন লিখতে হবে তখন তো ওগুলো তো একটু অ্যাড করতে হবে। আচ্ছা, আর রোমান্টিক এই যে একটা কোশ্চেন থাকে, যেটা তোমাদের যদি সেট সাজেশন থাকে একটু দেখো তো, এখানে ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোল্ডিজের উপর ভিত্তি করে রোমান্টিক এজটাকে অনেক সময় এক্সপ্লেইন করতে বলে, বিশ্লেষণ করতে বলে, হ্যাঁ, হিস্ট্রি 2023 আসছে কি, কনসেপ্ট দ্য রোমান্টিক মুভমেন্ট অ্যাজ আ রিটার্ন টু নেচার, এই যে ইভালুয়েট ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ রোমান্টিক পোয়েট, ওর ফিচারগুলোতে আলোচনা করতে হবে। আরটা হচ্ছে ডিসক্রাইব দ্য মেজর পোয়েটস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার। আর হচ্ছে হাউ ইজ রোমান্টিসিজম ডিফারেন্ট ফ্রম নিও ক্লাসিসিজম, এটা তো আমরা আগেই পড়েছি। এখানে 3টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রোমান্টিসিজমের ফিচার এবং মেজর রোমান্টিক পয়েন্টসগুলো, দ্বিতীয়ত হচ্ছে মেজর রাইটারদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ থেকে একটা কোশ্চেন আসে বা এস.টি. কোল্ডিজ থেকে আসে, আর একটা হচ্ছে রোমান্টিসিজম কীভাবে নিও ক্লাসিসিজম থেকে ডিফারেন্ট। এই 3টাই ফোকাস। এখানে সিঙ্গেল কবি বলতে আমরা ওয়ার্ডসওয়ার্থ বা এস.টি. কোল্ডিজকে কখনো একসাথেও দিতে পারে, যেটা তোমাদের এই যে কল্যাণনাথ দত্তের বইয়ে থাকতে পারে। দেখি তো কল্যাণনাথ দত্তের বইয়ে এই যে রিটার্ন টু নেচার ইন রোমান্টিক পোয়েট্রি, এটা কিন্তু পরীক্ষাতে এসে গেছে তোমাদের এবার, হ্যাঁ, রিটার্ন টু নেচার, ওই 2-3জন কবির বিষয়ে আলোচনা করলে কিন্তু হয়ে যায় এখানে। আচ্ছা, তোমাদের কয়েকটা জিনিস আমি পড়তে দিব, ঠিক আছে, ইয়াতে আচ্ছা, এখনো পিটসটা পড়া হয়নি। তোমাদের কাছে কি বই আছে না? আচ্ছা স্যার, আচ্ছা, তোমরা এখান থেকে
পেজ নাম্বার হচ্ছে 342, ঠিক আছে? 342 থেকে 345, ওয়ার্ডসওয়ার্থ এবং ইয়ার রোমান্টিক পোয়েট হিসাবে ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ, এই দুই জায়গাটা একটু পড়ো। স্যার ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ রোমান্টিক পোয়েট এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 আর 8 পয়েন্ট দেখো। যেহেতু কোশ্চেন একটু ডিফারেন্ট করতেছে, তখন প্রত্যেকটা কবি সম্পর্কে একটু বিশ্লেষণারি করে রাখলে, বিশ্লেষণ করে পড়ে রাখা দেখাচ্ছে কাজগুলো হয়ে যায়। এই দুই জায়গায় একটু পড়বা সবাই, 7 আর 8 পয়েন্টটা, এই দুটো একটু দেখবা সবাই। আচ্ছা, এই বই থেকে আমরা ইয়ার সময় কিছু পড়বো। আচ্ছা, তাহলে এটা একটু দেখবা। এবার চলে আসছি রবার্ট সাদে, তাই না? এই তিনজনকে আমরা পেয়েছিলাম, যে তিনজন, হ্যাঁ, প্রথম দিকে দেখো, ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ ইজ রবার্ট সাদে। দ্য থ্রি অন অ্যাকাউন্ট অফ দেয়ার রেসিডেন্স ইন দ্য নর্দার্ন লেক ডিস্ট্রিক্ট। তাদেরকে লেক পয়েন্ট কেন বলা হয় বলো তো? লেক ডিস্ট্রিক্টে তাদের বসবাস এই জন্য। তাই তো, হ্যাঁ, তারা যদি এক জায়গায় থাকতো। ওয়ার রেফার টু কন্টেম্পচুয়াসলি একটু আর দ্য লেকস বাই দ্য স্কটিশ ম্যাগাজিন রিভিউয়ার্স, এটা তাদেরকে লেক পয়েন্টস বলেছে আর কি, বা লেকার বলেছে। দেখো, লেকার্স। হ্যাঁ হ্যাঁ, বলছে এখানে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের একটু জানার দরকার নেই, আমরা কয়েকটা কবিতা বা ইয়া সম্পর্কে আমরা জানবো, যেহেতু তার সম্পর্কে খুব একটা খ্যাতি বা এরকমটা নেই। দেখো, তাকে পয়েট লরেটও করা হয়। দেখো, সাদে ওয়াজ মেড পয়েট লরেট ইন 1813 and was the first to raise that office from the low estate into which it had fallen since the death of Dryden। মানে লো estate মানে কি, মানে মোটামুটি পয়েট লরেট প্রধানত অ্যারিস্টোক্রেটিক বা হচ্ছে উচ্চ সমাজ থেকে নেওয়া হতো, কিন্তু এই সাদেই প্রথম ছিলেন যিনি মোটামুটি একটু নিচু সমাজ থেকে একজন পয়েট লরেট হয়েছিলেন। তো তার পয়েমগুলো যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটু দু একটা খেয়াল রাখো, যেহেতু মেজর পয়েন্টদের যখন আলোচনা করতে বলবে তখন হয়তো এগুলো আসতে পারে। দেখো, বলছে কি, আ ফিউ অফ হিজ বেস্ট নন শর্ট পয়েমস লাইক দ্য স্কলার অল কোল্ডস, দেখো, ক্লোটস, দ্য ওয়েল অফ সেন্ট কেনি, হ্যাঁ, তারপর হচ্ছে ইনক্যাপ রক, লডর উইল রিপে দ্য কিউরিয়াস রিডার্স, দ্য বিউটি অফ সাদেস ক্যারেক্টার। এগুলো অতটা আমার সাদে সম্পর্কে জাস্ট একটু একটু জানলেই হবে, এছাড়া আমাদের আর দরকার নেই এখানে। হ্যাঁ, স্যার এগুলো কি রাইটিং এ লাগবে? এটা থাকতে পারে, না থাকতে, এগুলো দরকার নেই। জাস্ট সাদের সম্পর্কে খুব একটা ইয়ে আসে না, বা এগুলো ব্রিফ ট্রিপেও আসে না, শর্টেও আসে না। যদি মেজর রাইটার হিসাবে আমরা ব্রড কোশ্চেন অ্যাড করি, তখন তোমরা ওখান থেকে পেয়ে যাবে কোনগুলো কোনগুলো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ওয়াল্টার স্কট। আমরা চলে আসছি পরবর্তী ওয়াল্টার স্কট। আমরা তার লাইফ না দেখে আমরা সরাসরি চলে যাই। দেখো, এখানে স্কটস লিটারি ওয়ার্ক বিগেন with the translation from the German Werther's romantic ballad of Lenore and of Goth গোজ ভন বার্লিশন নাকি নাম, এইগুলো তিনি ট্রান্সলেট করার মাধ্যমে দিয়ে মেনলি তার লেখালেখি শুরু হয়। তারপরে বলা হচ্ছে, in 1805 when Scott was 34 years old appeared his first original work the Lay of the Last Minstrel। এটা মোটামুটি নামটা একটু খেয়াল রাখবে, এখানে দুটো নাম আছে, খেয়াল রাখবা। Its success was immediate, and when Marmion and the Lady of the Lake aroused Scotland and England to intense enthusiasm, brought unexpected fame to the author। এই যে দুই তিনটা রাইটিং খেয়াল রাখো। তাহলে স্কটের হচ্ছে দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, মারমিয়ন আর লেডি অফ দ্য লেক। দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, মিনস্ট্রেল মানে বুঝি তো আমরা, হোয়াট ইজ মিনস্ট্রেল? মিনস্ট্রেল কি জিনিস বলতে পারবা? মিনস্ট্রেল একজন সিঙ্গার, হ্যাঁ, মিউজিশিয়ানস। দেখো, মিনস্ট্রেল হচ্ছে আ মেডিয়েভাল সিঙ্গার অর মিউজিশিয়ান স্পেশালি হু স্যাং অর রিসাইটেড লিরিক অর হিরোইক পোয়েট্রি টু আ মিউজিক্যাল অ্যাকম্পানিমেন্ট ফর দ্য নোবেলিটি। মানে একটা কবিতাকেই কি করা হয়, ওই বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে ওইটাকে গাওয়া হয়। তাহলে একজন কবির কবিতাকে গান আকারে যিনি উপস্থাপন করবেন তাকে বলা হচ্ছে মিনস্ট্রেল। তাই সেই হিসাবে তার নামটা হচ্ছে কি, দেখো, দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল। লে মানে কি বুঝো তো? দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, লে বলতে এখানে কি বোঝাতে পারে বলো তো? লে মানে বলতে পারো কি? আইডিয়া করো দেখি কি হতে পারে।
লাস্ট মিউটেশনের মৃত্যু জানি। হুম হুম। মানে লাস্ট মিউটেশনের কৃতকাজ। না, লে মানে মৃত্যু, ঠিক আছে তো? এখানে লে বলতে মৃত্যু বা ডেথ কে বোঝাচ্ছে, ঠিক আছে তো? আচ্ছা, ওকে। এছাড়া ওগুলোকে বর্ণনা করা হয়েছে ভিতরে ভিতরে, অত আমাদের দরকার নাই। আমরা এখনো যেহেতু এখানে নভেলের বিষয় আসবে কিছু, পোয়েট্রির পরে নভেল হিসেবে আমরা নভেলিস্ট হিসেবে আমরা দেখবো, তার নভেল আছে বেশ নাম করা কিছু। এইটা দেখো, তার বলতেছে যে সে কি করতো, ওল্ড স্টোরিগুলো পড়তো, তারপর নিজের মতো করে স্টোরি লেখার চেষ্টা করেছে আর কি। তো এখানে ও বলছে দ্য সাকসেস অফ দিস ফার্স্ট নভেল ওয়েভারলি ওয়াজ ইমিডিয়েট অ্যান্ড আনএক্সপেক্টেড। ইট গ্রেট সেলস অ্যান্ড অফ দ্য গ্রেট জেনারেল কোরাস অফ প্রেইজ ফর ইটস আননোন অথর ওয়ার উইদাউট প্রেসিডেন্ট, মানে তিনি বেনামে লিখেছিলেন, নাম গোপন রেখে, উইদাউট, দেখো, উইদাউট সাইনিং ইজ নেম, ঠিক আছে তো? সেই জন্য তার যে এত খ্যাতি অর্জন হয়েছিল এবং খুবই আননোন অথর হিসাবে, ঠিক আছে তো? প্রচুর মানুষ এটাকে প্রেজ করেছিল। এছাড়াও তার আরও রয়েছে কি, দেখো, গে ম্যানারিং, দ্য এন্টিক, দ্য ব্ল্যাক ডোয়ার্ফ, ওল্ড মোরালিটি, রব রব রয় অ্যান্ড দ্য হার্ট অফ মিডিল থিয়ন। এগুলো হচ্ছে অ্যাপিয়ার্ড উইদিন দ্য নেক্সট 4 ইয়ার্স। তার মানে তার নভেলিস্ট হিসাবে বেশ গুরুত্বপূর্ণ কিছু নভেল আছে। এই নভেলগুলো খুব একটা যে সেইভাবে পরিচিত না, তারপরেও দেখাচ্ছে, আমরা তো জানি যে আমাদের দেশীয় অনেক নভেল রাইটার রয়েছে না? সব নভেল কি আমাদের কাছে পরিচিত? বলো তো, রবীন্দ্রনাথেরও তো অনেক উপন্যাস রয়েছে, সব কিছু আমাদের কাছে কিছু পরিচিত। হ্যাঁ, যে একজন রাইটারের হয়তো 2-1টা খ্যাতি অর্জন করে, বাকিগুলো তো অনেক কিছু, অনেক রাইটিং থাকে, অনেক গান থাকে, কবিতা থাকে, যেগুলো সবার কাছে পরিচিত নাও হতে পারে। ওকে, তো এর ভিতরে 2-1টা মনে রাখার চেষ্টা করবা, সেটা তো যখন আমি দিব তখন একটু খেয়াল রেখো। এই হচ্ছে ব্যাপার, বলছে দেখো, ডিউরিং দ্য 17 ইয়ার্স হুইচ ফলোড দ্য অ্যাপিয়ারেন্স অফ ওয়েভারলি, স্কট রোট অন অ্যান এভারেজ নিয়ারলি 2 novels পার ইয়ার, মানে প্রতি বছর সে 2টা করে নভেল লিখেছে, চিন্তা করো। হ্যাঁ, এবং ক্রিয়েটিং অ্যান আনইউজুয়াল নাম্বার অফ ক্যারেক্টার্স অ্যান্ড ইলাস্ট্রেটিং ম্যানি পিরিয়ডস অফ স্কচ, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ হিস্ট্রি, এগুলো থেকে লিখেছেন। এবং এই ওয়াল্টার স্কটের কিন্তু একটা খ্যাতি আছে আমাদের দেশীয় রাইটারদের মধ্যে, হ্যাঁ? যেমন হচ্ছে শরৎচন্দ্র, ঠিক আছে তো? কে বলা হয় বাংলার ওয়াল্টার স্কট, ঠিক আছে তো? বঙ্কিমচন্দ্র, সরি, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র, আমি একটু মিস করে ফেললাম, যে ওইরকমভাবে তিনি নভেল লিখেছেন এত বেশি যে তার সাথে অনেক সময় তাকে তুলনা করা হয়। হ্যাঁ, নভেলিস্ট হিসাবে খুব খ্যাতি রয়েছে ওয়াল্টার স্কটের। এছাড়াও দেখো, বলছে টু দিস হিস্ট্রিক্যাল নোভেল, কিছু হিস্ট্রিক্যাল নভেলও লিখছেন, যেমন হি রোট টেল অফ আ গ্র্যান্ডফাদার, হ্যাঁ, তারপর হচ্ছে ডি মনোলজি অ্যান্ড উইচক্রাফট। এছাড়াও তিনি লিখেছেন বায়োগ্রাফিস অফ ড্রাইডেন অ্যান্ড অফ সুইট, দ্য লাইফ অফ নেপোলিয়ান, এগুলোও তিনি অনেক লিখছেন। এছাড়াও আ লার্জ নাম্বার অফ আর্টিকেলস ফর দ্য রিভিউস অ্যান্ড ম্যাগাজিনস, মানে তিনি একজন ভালো রাইটার ছিলেন আর কি। তাই বলছে দেখো, ইট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যামাউন্ট অফ লিটারি ওয়ার্ক, তিনি মানে অসাধারণ লেখা লিখেছেন এবং অনেক মানে রাইটিং তিনি করেছেন। হ্যাঁ, ওকে, তো বেশি আর দরকার নেই। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, যেটা অনেক সময় মানে বেশি খ্যাতনাম আর কি এই নভেলটা, সেটা হলো, দেখো, হি ইন 1819 হি টার্ন অ্যাব্রাপ্টলি ফ্রম স্কটল্যান্ড অ্যান্ড ইন আইভানহো, ঠিক আছে তো? দেখো, আইভানহো হচ্ছে দ্য মোস্ট পপুলার অফ হিজ ওয়ার্কস, এটা নামটা হয়তো শুনে থাকতে পারো তোমরা, আইভানহো নামে। অ্যান্ড শোড হোয়াট আ মাইন অফ নেগলেক্টেড ওয়েলথ লে জাস্ট বিনিথ দ্য সার্ফেস অফ ইংলিশ হিস্ট্রি। মানে এই নভেলটা পড়লে বোঝা যাবে যে তিনি ইংলিশে লেখার কারণে তার খ্যাতিটা আরও বেশি অর্জন করেছিলেন। তাই বলছে যে ইংলিশ হিস্ট্রির, হ্যাঁ, সারফেসের বিনিতে যে এত ওয়েলথ রয়েছে, মানে এটা মানে হলো যে ইংরেজি সাহিত্য যে এত প্রাচুর্যময়, ঠিক আছে তো? সেগুলো এই জাতীয় রাইটিংগুলো পড়লে হয়তো আমরা আইডিয়া করতে পারি, এমনভাবে কি মানে মোটামুটি বলেছেন। তাহলে আইভানহো, এটা খেয়াল রাখো, কারণ এটা ব্রিফ কোশ্চেন এক সময় আসে আর কি। তাছাড়া আর বাকিগুলো আমাদের অত মনে রাখার দরকার নেই। তাহলে আমরা কয়জন রাইটার পেলাম এ পর্যন্ত? কয়জন রাইটার? তিনজন স্যার, তিনজন, উইলিয়াম ওয়াটসন, স্যামুয়েল টেইলর কোলরিজ আর স্যার ওয়াল্টার স্কট। আরেকজন সাদে আছে রবার্ট সাউদি। রবার্ট সাদে, হ্যাঁ। দেখো, ওয়ার্কস অফ স্কট অলরেডি আমরা দেখে আসলাম, ওইগুলোই মারমিয়ন থেকে শুরু করে দ্য লেডি অফ দ্য লেক, হ্যাঁ, এগুলোই দেওয়া আছে এখানে, বিশ্লেষণ করা আছে, বা ওই গল্পগুলো ছোট ছোট করে বলা আছে, এগুলো খেয়াল রাখলে চলবে, এছাড়া দরকার নেই। এইবার আমাদের মেজর আরও কিছু রাইটার আসবে, বাইরন, শেলি এবং কিটস, ঠিক আছে তো?
তাহলে জর্জ গর্ডন লর্ড বাইরন, আমরা কি পড়েছি ওনার? ডন ওয়ান কেন্টো ওয়ান। হ্যাঁ, তাই তো, ডন জুয়ান আমরা পড়েছি সেটা। বলছে দেখো, দেয়ার আর টু ডিস্টিংক্ট সাইড টু বাইরন, হিজ পোয়েট্রি, ওয়ান গুড, দ্য আদার ব্যাড। ঠিক আছে তো, মানে গুড এবং ব্যাড উভয় সাইডে আছে। অ্যান্ড দোজ হু রাইট অ্যাবাউট হিম জেনারেলি ডেসক্রাইব ওয়ান সাইড অ্যান্ড দ্য আদার ইন সুপারলেটিভ। অতএব যারা ব্যাড সাইডে লিখছে তারা খুব খারাপভাবে তাকে তুলে ধরেছে, খুবই খারাপভাবে, সুপারলেটিভ ডিগ্রি দিয়ে। আবার যারা গুড হিসেবে তুলে ধরছে তারাও তাকে একদম সুপারলেটিভ ডিগ্রি দিয়ে, মানে তিনি উভয় দিক থেকে খুবই কি ছিলেন বলো, এক্সট্রিম ছিলেন, তাই তো। ব্যাড বা গুড যাই বলে না কেন, তিনি দুই দিকেই ভালো ছিলেন। তাহলে একদল তাকে ভালো হিসাবে মেনেছে, আর একদল তাকে হয়তো খারাপ হিসাবে ক্রিটিসাইজ করেছে। ও সব ক্রিটিসাইজে তিনি অতটা মাথামাতি করতেন না। ঠিক আছে, দেখো বলছে আমরা কি এখানে এক্সাইলের কথা আসতেছে, আমরা যদি একটু দেখি, দেখো এখানে চাইল্ড হ্যারোল্ড নামে, সেখানে লাইভের বর্ণনা তো এই জন্য সব এভাবে বলা হচ্ছে, লাইভ টাইপের আমাদের দরকার নেই, আমরা সরাসরি ইয়াতে চলে যাই তার ওয়ার্কগুলোতে, সেখানে আমরা পাবো সিরিয়ালি। দেখো ওয়ার্কস অফ বাইরন, স্যার আপনি যে শীটটা শেয়ার করছেন ওটা থেকে শুধুমাত্র মেজর যে রোমান্টিক পোয়েট গুলো আছে ওদের ইন্ট্রোডাকশন দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজরগুলোই খেয়াল রাখবা, মেজরগুলোই দেওয়া হয়েছে। মানে যে ওয়াল্টার স্কট এইটা তো মানে ওইভাবে দেয়া নাই, দেখলাম একবারে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনের পোয়েট গুলো দেয়া। ওই তো মেজর যেগুলো আছে ওটা যেহেতু পোয়েটের কথা আছে, ওয়াল্টার স্কট একজন নভেলিস্ট হিসেবে বেশি পরিচিত। ঠিক আছে, ওনাকে নভেলিস্ট হিসাবে আমরা বেশি পরিচিত হিসাবে দেখি, যেহেতু রোমান্টিক এজের নভেলটা খুব একটা গুরুত্বপূর্ণ মানে রাখে না, ও থেকে কোশ্চেনও আসে না, ওই জন্য ওটা ওইভাবে দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আমরা একটু বাইরনকে একটু দেখি কি বলে। বাইরনের রাইটিংগুলো যদি আমরা একটু দেখি, দেখো বলছে এখানে মানে প্রথম দিকের রাইটিংগুলো খুব একটা না, তার সম্পর্কে একটু দেখে নিই আমরা। দেখো, ইন রিডিং বাইরন ইট ইজ ওয়েল টু রিমেম্বার দ্যাট হি ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড এমবিটার্ড ম্যান। এটা তো আমরা তার রাইটিং পড়ে বুঝতে পারি। নট অনলি ইন হিজ পার্সোনাল লাইফ বাট অলসো ইন হিজ এক্সপেকটেশন অফ আ জেনারেল ট্রান্সফরমেশন অফ হিউম্যান সোসাইটি। হ্যাঁ, দেখো তিনি চাইতেন কি হিউম্যান সোসাইটিকে তার মতো করে একটু ট্রান্সফর্ম করতে, তিনি যেমনটা চাইতেন তেমনভাবে প্রত্যাশা করতেন। আর যেহেতু হলো না, তার জন্য তিনি খুবই একটু ডিসঅ্যাপয়েন্টেড মানুষ ছিলেন। ঠিক আছে তো, আমরা অনেক সময় চাই যে সমাজটা কেন এরকম হচ্ছে না, এরকমটা না কেন, তাই না? এরকম অনেক মেন্টালিটি মানুষ থাকে যারা সমাজকে নিয়ে ভাবে এবং সমাজের ব্যাপারগুলো তাদেরকে নিয়ে অনেক ভাবায়। এই জন্য তারা দেখবা যে সমাজ সম্পর্কে, মানব সম্পর্কে একটু মানে নেগেটিভ দৃষ্টিকোণটা জোনাথন সুইফটের মতো। হ্যাঁ, তাই বলছে অ্যাজ হি পোর্স আউট হিজ ওন ফিলিংস চিপলি ইন হিজ পোয়েট্রি, হি ইজ দ্য মোস্ট এক্সপ্রেসিভ রাইটার অফ হিজ এজ ইন ভয়েসিং দ্য ডিসকন্টেন্ট অফ আ মাল্টিটিউড অফ ইউরোপিয়ানস who were disappointed at the failure of the French Revolution to produce an entirely new form of government and society। হ্যাঁ, যে ফ্রেঞ্চ রেভলিউশন হওয়ার পরেও কেন একটা প্রত্যাশিত সরকার গঠিত হলো না, এবং জনগণ যে অনেক চেয়েছিলেন, বিশেষ করে ইউরোপিয়ান জনগণ যে এই কারণে যে ডিসকন্টেন্ট বোধ করেছে সেটাকে তিনি এক্সপ্রেস করেছেন তার পোয়েট্রির মধ্য দিয়ে। হ্যাঁ, তাই দেখা যাবে যে তার অধিকাংশ পোয়েমে আমরা এক ধরনের স্যাটরিক্যাল রাইটিং পাবো, এবং সেই স্যাটায়ারের মাধ্যমে তিনি কি করেছেন, দেখো তিনি রোমান্টিক এজে স্যাটায়ার রাইটিং করেছেন। হ্যাঁ, স্যাটায়ার প্রধানত বৈশিষ্ট্য কোন এজের বলো তো? স্যাটায়ার কোন এজের বৈশিষ্ট্য? তার নিউ ক্লাসিক্যাল। রিস্টোরেশন না, রেস্টোরেশন না। হ্যাঁ, রেস্টোরেশনে শুরু হয়েছে, কিন্তু মেইন ফিচার হচ্ছে কোথায় এখানে? নিও ক্লাসিসিজমে, তাই তো, নিও ক্লাসিক্যাল এজে। হ্যাঁ, তাই বলছে, কিন্তু তিনিও দেখো লর্ড বাইরন যেটা ডন জুয়ান, ওটা কি একটা স্যাটায়ার না বলো তো? জি স্যার, মকিং পোয়েম। জি স্যার, মকিং এপিক স্যাটায়ার করেছেন। বলছে ওয়ান হু উইশেস টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল স্কোপ অফ বাইরনস জিনিয়াস অ্যান্ড পোয়েট্রি উইল ডু ওয়েল টু বিগিন হিজ ফার্স্ট ওয়ার্ক আওয়ার্স অফ আইডলনেস। বলছে এটা পড়লেই বোঝা যাবে যে তিনি কি ধরনের বিষয়টা। বলছে রিটেন হোয়েন হি ওয়াজ আ ইয়ং ম্যান অ্যাট দ্য ইউনিভার্সিটি। বলছে দেয়ার ইজ ভেরি লিটল পোয়েট্রি ইন দ্য ভলিউম, এখানে তেমন রাইটিং পোয়েট্রি বলে কিছু ছিল না, অনলি আ স্ট্রাইকিং ফ্যাসিলিটি ইন রাইম ব্রাইটেন্ড বাই দ্য ডেভিল মে কেয়ার স্পিরিট অফ ক্যাভেলিয়ার পোয়েটস। হ্যাঁ, তাহলে ক্যাভেলিয়ার পোয়েটসদের যে চিন্তা ভাবনা ছিল, দেখো ডেভিল মে কেয়ার, হ্যাঁ, ব্রাইটেন বাই দ্য ডেভিল মে কেয়ার মানে কি? ডেভিল মে কেয়ার স্পিরিট বলতে কি বোঝাচ্ছে বলো তো? ক্যাভেলিয়ার ডেভিল মানে হাই স্পিরিট।
যে তারা সবসময় কি করেছে, ক্যাভেলিয়ার পয়েন্টটা কার সাপোর্টার ছিল বলো তো? রাজাদের। রাজার, তাই না? হ্যাঁ, তো যেহেতু রাজার ফলোয়ার, তো তাদের উদ্দেশ্য ছিল কি, রাজাকে সন্তুষ্ট করা, আর যত মানে ওই যে ডেভিলিশ স্পিরিট যে বিষয়গুলো সেগুলোকে উত্থাপন করা। তো এর বিষয়গুলোর বিরুদ্ধে তিনি অনেক তৎকালীন সময়ে লিখেছেন। তবে এবং এগুলোকে পয়েম বলা যাচ্ছে না, বলছে এখানে পোয়েট্রি বলা যায় না, কিন্তু এগুলো ভার্সে লেখা, এই আর কি। আর ভার্সে লিখলেই যে কবিতা হবে তা কিন্তু নয়, যেটা আমরা পরবর্তীতে জানবো যে ক্রিটিসিজমগুলোতে, যে ভার্স কিন্তু একটা মাত্র মিডিয়াম, এছাড়া কিছু না। ওকে, তো যাই হোক, আমরা পরবর্তীতে একটু আগে যাই। বলছে বায়রনস লেটার ভলিউমস ম্যানফ্রেড অ্যান্ড কাইন, দ্য ওয়ান আ কিউরিয়াস অ্যান্ড পারহ্যাপস আনকনশিয়াস প্যারোডি অফ, দেখো প্যারোডি এটা কিন্তু, ওই স্যাটিরিক্যাল রাইটিং এর মতো, অফ ফার্স্ট দ্য আদার অফ প্যারাডাইস লস্ট। তাহলে ম্যানফ্রেড হচ্ছে ফার্স্ট নামে একটা রাইটিং এর প্যারোডি, আর একটা হচ্ছে কাইন হচ্ছে প্যারাডাইস লস্টের তোমার হচ্ছে প্যারোডি। এদের এই দুটার কাজ কি বলছে, আর হিজ টু বেস্ট নন ড্রামাটিক ওয়ার্কস। এগুলোকে যেহেতু ডক্টর ফস্টাস বা ফস্ট আর হচ্ছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট অবশ্যই ছিল, এপিক ছিল, তারপর তিনি এই দুটাতে কি করেছিলেন, মোটামুটি ড্রামাটিক ওয়ার্ক হিসাবে তুলে ধরেছেন, পোয়েট্রি হিসাবে না। তবে বলছে দেখো এইখানে দ্য বেস্ট নন অ্যান্ড দ্য মোস্ট রিডেবল অফ বায়রনস ওয়ার্ক, তার ভিতরে যদি আরো কিছু রাইটিং থাকে তার ভিতরে সবচেয়ে রিডেবল এবং ফেমাস বেস্ট নন রাইটার হচ্ছে কি, দেখো বলছে কি, মাজেপ্পা, দ্য প্রিজনার অফ শিলন অ্যান্ড চাইল্ড হ্যারোল্ডস। এই যে এইটা একটু নামটা কেউ রাখবা, চাইল্ড হ্যারোল্ড, হ্যাঁ চাইল্ড হ্যারোল্ড, তাহলে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। The first two cantos of Childe Harold are perhaps more frequently read than any other work of the same author. মানে তিনি যত লেখা লিখেছেন তার ভিতরে সবচেয়ে বেশি, মানে চাইল্ড হ্যারোল্ডে অবশ্য অনেকগুলো ক্যান্টো আছে, তার ভিতরে প্রথম কয়টা ক্যান্টো বেশি পড়ে মানুষ বলছে, ফার্স্ট টু ক্যান্টোস। যেমন আমরা ওই যে ডন জুয়ান পড়লাম, ওই ক্যান্টো 1-2 হয়তো মানুষজন বেশি পড়েছে, তারপর আর অতটা খুব একটা পড়ে না বা পড়েওনি। যদি কেউ হয়তো তার লাইফ নিয়ে পিএইচডি করে, তাহলে সেগুলো হয়তো পড়ে তাকে নিয়ে এক্সপ্লেনেশন করে বা ক্রিটিসাইজ করতে পারে। আচ্ছা, এছাড়াও দেখো তার ক্যারেক্টার এখানে আসছে, বলছে অল হিজ ক্যারেক্টার্স, একটু খেয়াল করো, অল হিজ ক্যারেক্টার্স লাইক কাইন, ম্যানফ্রেড, দ্য করসেয়ার, দেখো দ্য গায়ার, চাইল্ড হ্যারোল্ড, ডন জুয়ান আর টায়ারসাম রিপিটেশনস অফ হিমসেলফ। মানে কি বলতে যাচ্ছে, টায়ারসাম রিপিটেশন অফ হিমসেলফ, মানে কি এই রাইটার বলতে যাচ্ছেন যেখানে যতগুলো ক্যারেক্টার তৈরি করা হয়েছে সবই জানো কি তার বায়োগ্রাফিক্যাল রাইটিং, হ্যাঁ তিনি যেন নিজেকে উপস্থাপন করেছেন, বুঝতে পেরেছো? তাই বলছে আর টায়ারসাম রিপিটেশন অফ হিমসেলফ, তাহলে সবগুলো রাইটিং পড়লে একই ধরনের সেন্স পাওয়া যায়। মানে তিনি যেভাবে তার জীবনটাকে চালিয়েছেন, হয়তো তার জীবনকে রিফ্লেক্টেড করেছেন এই তার রাইটিং এর মাধ্যম দিয়ে। আর অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু তার রাইটিং এর মাধ্যমে কিছু না কিছু মোটামুটি ফুটে ওঠে। হ্যাঁ, তাই বলছে কি হিসাবে, দেখো Artaeus himself a vain, disappointed and cynical man who finds no good in life or love or anything. মানে যেন জীবনে পৃথিবীতে যেন কোনো ভালোবাসা বলে কিছু নাই, প্রেম বলে কিছু নাই, ঠিক আছে তো, যেন পৃথিবীতে কোনো গুড বলেই কিছু নাই, এরকম একটা, মানে তার মেন্টালিটির মাধ্যমেই এই বিষয়গুলো তুলে উঠেছে। মানে হচ্ছে নেচারালি উইথ সাচ আ ডিসপোজিশন হি ইজ এন্টায়ারলি ইনক্যাপেবল অফ পোর্ট্রেইং আ ট্রু উইমেন। তিনি কোনো উইমেনকে, দেখো উইমেন নিয়ে কিন্তু কোনো রাইটিং নেই, আছে সবগুলো কি ছেলের নাম না, দেখো বায়রনিক হিরো, হ্যাঁ, তাহলে সবাই হচ্ছে কি ওই ছেলে। তিনি যেন কোনো মেয়েকে পোর্ট্রে করতে পারেননি, কারণ মেয়েদেরকে তিনি অন্যভাবে দেখছেন ব্যক্তিগত জীবনে। টু নেচার অ্যালোন স্পেশালি ইন হার ম্যাগনিফিসেন্ট মুডস বায়রন রিমেন্স ফেইথফুল। একমাত্র নেচার ছাড়া আর কারো প্রতি তিনি ফেইথফুল নন। অ্যান্ড ইজ পোর্ট্রেয়াল অফ দ্য নাইট অ্যান্ড দ্য স্টর্ম অ্যান্ড দ্য ওশেন, যেটা আমরা ডন জুয়ানও পড়েছি, তাই না? বিশেষ করে চাইল্ড হ্যারোল্ডে আর আনসার ফার্স্ট ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ, যে নাইট, স্টর্ম এবং ওশনগুলোকে তিনি এমনভাবে ডেসক্রাইব করেছেন যেটা মনে হচ্ছে তিনি যেন নেচারকে ভালো মতো পড়তে পেরেছেন, আর কাউকে যেন তিনি পড়তে পারেননি, বা কারো প্রতি যেন বিশ্বস্ততা অর্জন করতে পারেননি। তাহলে এই হলো তার কিছু বই, ডন জুয়ান, চাইল্ড হ্যারোল্ড, কাইন, ম্যানফ্রেড, এগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? স্যার আমার এখানে কারেন্ট চলে গেছে স্যার, আমি লাইভ ক্লাসটা দেখে নিব বাকিটা, সমস্যা নেই। ওকে, স্যার বায়রনকে কি কোনোভাবে হচ্ছে প্র্যাগম্যাটিক রাইটার বলা যায়? প্র্যাগম্যাটিক রাইটার তো বলা যেতেই পারে, কারণ এটা তো আর আলাদা করে কোনো ফিচার না, ঠিক আছে? মানে ওর সব কেমন জানি আপনার ওই রিয়েল লাইফ থেকে
আর নামগুলো কেমন জানি ইউনিক, যেরকম আপনার এডমন্ড স্পেন্সারের নাম দিত যেরকম দ্য ফেরি কুইন, মানে নামগুলো একটু ইউনিক টাইপের, কেমন জানি একটা স্প্যানিশ স্প্যানিশ একটা ভাব আসে। হ্যাঁ, সেটা যেহেতু ইনফ্লুয়েন্স থাকতে পারে, ঠিক আছে তো। কারণ আমরা দেখবো, দেখো, বিশেষ করে তারা, বিশেষ করে ইতালি বা হচ্ছে ফ্রান্স, এই জায়গাগুলোতে এদের ভ্রমণের একটা ইয়ে আছে। বিশেষ করে শেলি বা কিটস যখন পড়বো সেটা একটু দেখতে পাবা, যে এখানে তাদের মধ্যে একটা সঙ্গবদ্ধতা ছিল, ঠিক আছে তো। বিভিন্নভাবে তারা ভ্রমণ করেছে, বিভিন্ন দেশ, সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়েছে, তাই না। বিভিন্ন রাইটিং তারা পড়েছে। ওই যখন বললাম না যে ট্রান্সলেট করার ব্যাপার রয়েছে, বা ওগুলোকে প্যারোডি করে উপস্থাপন করার একটা অভ্যাস আছে, তাই না। ওই যে ফস্ট যেটা বলা হলো, ফস্ট, প্যারাডাইস লস্ট, এগুলো ফস্ট একটা জার্মানিক জার্মানিক রাইটিং, হ্যাঁ, ডক্টর ফস্টাস বা ওই ইয়াগুলো। ক্রিস্টোফার মার্লোর, বাট ওইটা আবার কেমন করছে ওখানে মাঝখানে, মানে কেমন করে আবার ক্রিটিক করলো এটা। আচ্ছা, তার বলছে দেখো, পার্সি বিশি শেলিতে আমরা চলে আসি। শেলি সম্পর্কে তো আমরা একটা কবিতা পড়েছি ফার্স্ট ইয়ারে, নাকি। এবং বায়রন এবং শেলির স্পিরিটটা প্রায় একই ধরনের। তারা দুইজনই কেমন বলো তো? পোয়েট স্যার। হ্যাঁ, রিভিল বা রেভলিউশনারি টাইপের। হ্যাঁ, তারা সমাজকে পরিবর্তন করতে চেয়েছে, সমাজের বিরুদ্ধে। যে বলছে না, দেখো, যে অ্যাট আদার টাইমস আনফরচুনেটলি শেলি জয়েন্স উইথ বায়রন। হ্যাঁ, দেখো, বায়রন কি করতে, ইন ভয়েসিং আ ভেইন রিভিলিয়ন এগেইনস্ট সোসাইটি। ভেইন রিভিলিয়ন মানে হচ্ছে ব্যর্থ, তারা পুরোপুরি পারেনি। বিশেষ করে হিজ পোয়েট্রি লাইক হিজ লাইফ ডিভাইডস ইটসেলফ ইন্টু টু ডিস্টিংক্ট মুডস। তারও এরকম মুড দুটো রয়েছে। ইন ওয়ান হি ইজ দ্য ভায়োলেন্ট রিফর্মার, ওটা তো আমরা ওয়ার্ডস ইয়াতে বলছি, তাই না। আমরা ওই যে কি ওয়েস্ট উইন্ডে পেয়েছি, যে একদিকে তিনি রিফর্মার, আর একদিকে কি বলো, ডেস্ট্রয়ার, নাকি ওভারথ্রো। বলছে সিকিং টু ওভারথ্রো আওয়ার প্রেজেন্ট ইনস্টিটিউশন এন্ড টু হারি দ্য মিলেনিয়াম আউট অফ ইটস স্লো ওয়াক ইনটু আ গ্যালপ। হ্যাঁ, তিনি চাচ্ছেন কি, বর্তমানটা ভেঙে একটা নতুন সহস্রাব্দ নিয়ে আসতে, যেখানে আমরা দেখবো। দেখো, আউট অফ দিস মুড কেম মোস্ট অফ হিজ লঙ্গার পয়েমস। এই মুডে তিনি যে কবিতাগুলো লিখেছেন সেগুলো হচ্ছে কুইন ম্যাপ, দেখো, রিভল্ট অফ ইসলাম, তারপর হচ্ছে হেলাস অ্যান্ড দ্য উইচ অফ অ্যাটলাস, হুইচ আর সামওয়াট ভায়োলেন্ট। দেখো ডায়াট্রাইবস এগেইনস্ট গভর্নমেন্ট, প্রিস্ট, ম্যারিজ, রিলিজিয়ান, ইভেন গড, অ্যাজ মেন সাপোজড হিম টু বি। হ্যাঁ, যে হয়তো তিনি হয়তো গডের বিরুদ্ধেও অনেকখানি লিখেছেন, যদিও তিনি এইভাবে দিয়েছেন যে মেনলি তিনি কি, দেখো, রিভল্ট অফ ইসলাম, কুইন ম্যাপ, হেলাস, দ্য উইচ অফ অ্যাটলাস, এগুলোর মাধ্যম দিয়ে তিনি কি করেছেন, মানে ওই সেই দেখো ডন জোয়ানের মতো ম্যারিজ নিয়ে যেমন তিনি তুলে ধরেছেন, এখানেও তিনি হয়তো ম্যারিজের সিস্টেম, এগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু লিখেছেন। ইন আ ডিফারেন্ট মুড হুইচ ফাইন্ডস এক্সপ্রেশন লাইক, দেখো, এলাস্টর অর অ্যাডোনাইস তো তোমাদের আছে, এখনো পড়া হয়নি। অ্যান্ড ইজ ওয়ান্ডারফুল লিরিক্স লাইক শেলি ইজ লাইক আ ওয়ান্ডারার ফলোয়িং আ ভেগ বিউটিফুল ভিজন, ফর এভার স্যাড অ্যান্ড ফর এভার আনস্যাটিসফাইড। ওই বায়রনের মতোই। মানে মূল কথা হলো, যারা সমাজ নিয়ে ভাববে, যারা কেয়ারফুল হবে, যারা অন্তত একটু থটফুল হবে, সিনসিয়ার হবে, তারা, তাদের মুডটা খারাপ হবেই। তারা কখনো চেয়ারফুল মুডে থাকতে পারার কথা না। চেয়ারফুল মুডে কারা থাকতে পারে বলো তো? স্যার জন কিটস, উইলিয়াম ওয়াটসওয়ার্থ। না, সবাই না, ওটা ওরা কিন্তু চেয়ারফুল মুডে না, ওরাও থটফুল মুডে আছে। আমি বলতেছি জেনারেলি চেয়ারফুল মুডে কারা থাকে? স্যার যারা যাদের কোনো কিছু নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, যাদের কোনো কিছুতে কোনো ইয়া নাই, সিনসিয়ারিটি নাই, কেয়ারলেস, তাই না, কোনো কিছু নিয়ে ভাবার টাইম নাই, ঠিক আছে তো। বাপ মরে গেলেও যাদের কোনো টেনশন নাই, ঠিক আছে, বাপ মা মারা গেলেও যাদের কোনো টেনশন নাই, তারা সবসময় চেয়ারফুল মুডেই থাকে। বুঝতে পারছো? সমাজে কি হলো না হলো, কাজ ছেড়ে নষ্ট হচ্ছে, সমাজ কোন দিকে যাচ্ছে, ওসব ভাবার টাইম তাদের নাই। হ্যাঁ, তো আর যারা অন্তত সমাজকে নিয়ে ভাববে, ধর্মের অপব্যবহার নিয়ে ভাববে, রাজনৈতিক অপব্যবহার নিয়ে ভাববে, তারা মোটামুটি ওই গ্রেভ টাইপের হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, সবকিছুতে আর আমরা তো খালি ভাবি, কোনো পরিবর্তন আনতে তো পারে না। না, ওই তো। কিন্তু এটা ভেবে তো কিছু কিছু মানুষ আছে, তারা তো আর এমন তো না যে ভাবনা বন্ধ করে দিবে। ভাবনা তো এমন একটা জিনিস যেটা অটোমেটিক আসে। যারা ভাবুক টাইপের, তাদের ভাবনা অটোমেটিক আসে। ও বন্ধ চাইলেও বন্ধ করতে পারবে না ভাবনা। বুঝতে পেরেছো? তুমি চাইবা যেগুলো ভেবে লাভ কি, আমি তো পারছি না কিছু করতে, তারপরেও ভাবনা ছাড়বে না। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। যেমন স্যার হ্যাঁ, বলো। এখানে যে আপনার যে দ্য উইচ অফ অল্টার, এটাও কি ডন ওয়ানের মতো রাইটিং নাকি? এটা মনে হচ্ছে কিছুটা ক্রিটিসাইজিক্যাল রাইটিং। সব এখানে অধিকাংশই এখন তো বলাই হলো, কোনোটা হয়তো রিলিজিয়ন নিয়ে ক্রিটিসাইজ, কোনোটা গডকে পর্যন্ত ক্রিটিসাইজ করা, হ্যাঁ, কোনোটা ধর্মকে নিয়ে। হ্যাঁ,
দেখো এটার মতো একটা বই লিখেছেন তিনি, হ্যাঁ, বইটার নাম কি? দ্য নেসেসিটি অফ অ্যাথিজম। অ্যাথিজম মানে কি? স্যার নাস্তিকতা। তাহলে এই বইটার জন্য মোটামুটি তাকে কিন্তু অক্সফোর্ড থেকে বহিষ্কার করা হয়। কথা বুঝতে পারছো? দেখো, দ্য নেসেসিটি অফ অ্যাথিজম ইজ অ্যান এসে অন অ্যাথিজম বাই দ্য ইংলিশ পোয়েট পারসিভিয়ার শেলি, প্রিন্টেড এত। দেখো বলছে, হোয়াইল শেলি ওয়াজ আ স্টুডেন্ট অ্যাট ইউনিভার্সিটি কলেজ অক্সফোর্ড। দেখো, আ সাইন্ড কপি ওয়াজ সেন্ট টু অল দ্য হেডস অফ, দেখো তিনি সাইন করে পুরো অক্সফোর্ডের যত হেডস আছে, ঠিক আছে তো, কলেজের ইউনিভার্সিটি সবার কাছে পাঠায়, হ্যাঁ। এবং শেষ পর্যন্ত তাকে দেখো বলছে কি, ওয়ার অ্যাকোয়েন্টেড উইথ দ্য কনসেপ্ট অফ ব্লাসফেমি while England did not consider atheism itself to be illegal at the time, promotion of the idea atheism, the এটা দিয়ে, এবং তাকে কি করা হয় দেখো এখানে, আচ্ছা রোমান্টিক পিরিয়ডে এরকম হচ্ছে রেস্ট্রিকশন ছিল। হ্যাঁ, এখানে সেটা তাকে বহিষ্কার করা হয়, বুঝতে পেরেছো? এখানে দেখো কিছুটা আইডিয়া দেওয়া আছে। দেখো, Shelley signed the pamphlet which gives an idea of impressive nature of Shelley's belief. প্যাম্পলেট আকারে এটা দিয়েছিল সবাইকে। স্যার তার মানে ইনি খ্রিস্টানিটিতে বিশ্বাস করতো না, অ্যাথিজমে বিশ্বাস করতো নাকি? বইটাতে এখনো সেটা বলা হয়নি যে তিনি খ্রিস্টানিটির বিশ্বাস ছিল না, কিন্তু তিনি ওই বইটা লিখেছেন যে এটা প্রয়োজন আছে, অ্যাথিজমের কেন প্রয়োজন আছে সেটা লিখেছেন, ঠিক আছে তো, বিশেষ করে ধর্মীয় কনফ্লিক্টগুলোর ব্যাপারে ইয়া করে, হ্যাঁ। তো এই জন্য বলা হচ্ছে যে তিনি ক্রিটিসাইজ করেছেন। একটা বিষয় হলো, তুমি যদি মনে করো, তুমি যদি এখন মনে করো, আমরা বলি ওয়ার্ডসওয়ার্থ বলো, উইলিয়াম ব্লেক বলো, শেলি বলো, বাইরন বলো, এদেরকে যদি আমরা একটু ভাবি, তাহলে ধরতে গেলে অনেকখানে এদেরকে ওই অ্যাথিস্টই বলা হয়ে যায়। কথা বুঝতে পারছো? হ্যাঁ, যখন তুমি বলতেছো যে গডের বিরুদ্ধে ক্রিটিসাইজ করা মানেটা কি, এটা আল্লাহ বা গডের নামে যখন তুমি ক্রিটিসাইজ করবে তখন কেমন হয়? এটা কি বলা হয় এটাকে বলো তো? স্যার এটাই তো নাস্তিকতা। ব্লাসফেমি বলা হয়, তাই না? ব্লাসফেমি মানে কি? ধর্ম, গড, এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলা মানে সেটা হচ্ছে ঈশ্বর নিন্দা করা। আর ঈশ্বর নিন্দা মানে কি? এটা একটা বড় অপরাধ, ঠিক আছে তো? এটা বলি ব্লাসফেমি বলতে ঈশ্বর নিন্দা বোঝায়, তাই না? যেটা একটা বড় অপরাধ, তার জন্য আগের যুগে কত মানুষকে হত্যা করেছে, হ্যাঁ, ব্লাসফেমি একটা বড় অপরাধ হিসেবে ধরা হয়। তো সেইখানে সে বলছে না যে এখানে তার রাইটিং এর মাধ্যম দিয়ে ধর্মকে ক্রিটিসাইজ করা হয়েছে, গডকেও হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিসাইজ করা হয়েছে। আর এরকম নেসিটি অফ অ্যাথিজমের মতো বই লিখে যদি অক্সফোর্ড বা ইউনিভার্সিটি বড় বড় এরকম লোককে দেওয়া হয়, তাহলে অটোমেটিক কি অবস্থা হতে পারে বুঝতে পারছো, মানে কি ধরনের এক্সট্রিম পর্যায়ের ব্যক্তি সে ছিল, হ্যাঁ। আর সাহস আছে। হ্যাঁ, আর এটা দিয়ে হয়তো তিনি হয়তো গড বা এটাকে তিনি হয়তো খারাপ ভাবে উপস্থাপন করতে চাননি, কিন্তু এগুলোর যে প্রয়োগটাকে হয়তো তিনি মানে খুব স্ট্রংলি ডিসবিলিভ করেছেন, মানে ডিসলাইক করেছেন যেটা বলা যায়। আর ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি করা, হ্যাঁ, ধর্মকে বিশেষ করে ফ্রেঞ্চ রেভলিউশন আসছে না, দেখো ফ্রেঞ্চ রেভলিউশনে অ্যারিস্টোক্রেটির সাথে মিলে প্রিস্টরা সবাই মিলে তো জনগণের অত্যাচার করেছে, দেখো। জি স্যার, ও হয়তো চাইতো যে সমাজে যেগুলো হচ্ছে মানে ওইটার পারিপার্শ্বিকতা চিন্তা করে ওইটা লিখছিল, বাট মানে ওইটা মানুষ ওইভাবে নেই নাই যেভাবে ও দিতে চাইছিল। মানে এমনটা না যে ক্রিশ্চিয়ানিটিতে ডিসবিলিভ করে, ওটা তো করে বাট ওই তো অন্যরকম ভাবে। ইয়ে আসলো না, রিফরমেশন আসলো যখন, ক্যাথলিসিজমের ক্ষেত্রে যখন আসলো, দেখো এই জায়গায় খেয়াল করো যে ডিউরিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন দ্য কমন পিপল নন অ্যাজ দ্য থার্ড স্টেট, তাদেরকে থার্ড স্টেট বলা হতো, মানে একদম তৃতীয় শ্রেণীর থার্ড ক্লাস মানুষ, হ্যাঁ, ফেসড অপারেশন ফ্রম ভেরিয়াস গ্রুপস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওল্ড রেজিম ইনক্লুডিং মোনার্কি। প্রথম সারিতে ছিল মোনার্কি, সেকেন্ড ছিল দেখো নোবিলিটি, এবং তারপরে কি ছিল? ক্লার্জিম্যান। তাহলে ক্লার্জিম্যানরাও কিন্তু কমন পিপলকে অত্যাচারের হাতে মানে অত্যাচারের পক্ষে ছিল, ঠিক আছে তো? এছাড়াও সম্পদশালী যারা ওই যে বুর্জোয়া টাইপের মানুষ ছিল, তারা সবাই মিলে হু সট টু মেইনটেইন देयर ওন পাওয়ার, যারা কি করতো, সবাই তাদের পাওয়ার মেইনটেইন করতে চাইতো। তাহলে মোনার্কির মধ্যে ছিল কি? কিং লুইস দ্য 16th, মানে ষোড়শ লুই। নোবিলিটির মধ্যে কারা ছিল? নোবিলিটি ছিল যারা হচ্ছে প্রিভিলেজেস ক্লাসে থাকে, যারা ট্যাক্স টুক্স সারটার দিয়ে নিজের মতো করে চলতে পারে। ক্লার্জিম্যান কারা ছিল? দেখো, সিমিলার টু দ্য নোবিলিটি দ্য ক্লার্জিম্যান অলসো হেল্ড সিগনিফিকেন্ট ওয়েলথ অ্যান্ড পাওয়ার, অফেন উইথ এক্সেমশন ফ্রম ট্যাক্স, হ্যাঁ, যে তারা ইনকাম করে সেখান থেকে তারা ট্যাক্স এক্সেমশন পাইতো, কন্ট্রিবিউটিং টু দ্য রেজেন্টমেন্ট অফ দ্য কমন পিপল। এছাড়া যারা বুর্জোয়া শ্রেণীরা রয়েছে, হ্যাঁ, যে তারা হয়তো অ্যারিস্টোক্রেটিক পার্টে না, কিন্তু তারা হচ্ছে ওয়েলদি মার্চেন্টের রাইজিং ক্লাস হিসাবে তারাও চেষ্টা করেছে কি কোনো রকম ভাবে ওই দেখা যাচ্ছে কমন পিপলদেরও টাকায় তারা তাদের জীবন চালাচ্ছে। আর থার্ড স্টেট মানে হচ্ছে ওই যে দিস গ্রুপ হুইচ এনকাম্পাসেস এভরিওয়ান
নট পার্ট অফ দ্য নোবিলিটি ক্লার্জি, মানে যারা ক্লার্জির মধ্যে না বা নোবিলিটির মধ্যে না এরকম সবাইকে বলা হচ্ছে থার্ড স্টেট। ফেস ইকোনমিক হার্ডশিপ ডিউ টু হাই ট্যাক্সেস, ফুড শর্টেজ অ্যান্ড লিমিটেড পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন। তারা যত ভোগার ভুগেছে। তাহলে দেখো এখানে ক্লার্জিম্যানেরাও আছে, তার মানে কি অটোমেটিক একটা আক্রোশ বা ক্ষোভ কাজ করবে, করবে কিনা বলো? এটা জি স্যার। করবে। অতএব বুঝতে হবে যে সে যে অবস্থাতে লিখেছে বা যে বিষয় লিখছে, না পড়ে তো আসলে কমেন্ট করা যায় না, পড়তে হবে, বিষয়গুলো বুঝতে হবে, যে আসলে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, কেন তিনি এই ধরনের কথা বলতে পেরেছেন বা চেয়েছেন বা বলেছেন, এই ব্যাপারগুলোর এটা খেয়াল করতে হবে। যাই হোক, তাই বলছে দেখো দেয়ার আর 3 ক্লাসেস অফ মেন হু সি ভিশনস, বলতে 3 শ্রেণীর মানুষ আছে যারা স্বপ্ন দেখে মানুষের জন্য, হ্যাঁ, অ্যান্ড অল 3 আর রিপ্রেজেন্ট ইন আওয়ার লিটারেচার। সেই ড্রিমার কারা? প্রথম ড্রিমার তো আমরা পেয়েছি উইলিয়াম ব্লেক, তাই না? তারপরে সেকেন্ড ড্রিমার পাইলাম কারা? দেখো দ্য সেকেন্ড ড্রিমার ইজ দ্য সিয়ার প্রফেট লাইক ল্যাংল্যান্ড অর উইক্লিফ, হু সিজ আ ভিশন অ্যান্ড কোয়াইটলি গোজ টু ওয়ার্ক ইন ওয়েজ দ্যাট মেন আন্ডারস্ট্যান্ড। And the third, who appears in many forms, a visionary, enthusiastic, radical, দেখো তাহলে অ্যানার্কিস্ট, রেভলিউশনারি, কল হিম হোয়াট ইউ উইল, মানে তুমি যা নামে তাকে ডাকতে ডাকো। সিজ আ ভিজন অ্যান্ড স্ট্রেট ওয়ে বিগিনস টু টিয়ার অল হিউম্যানিস্ট, মানে ওয়েস্ট উইন্ড পড়লে বোঝা যাবে যে তিনি সব ভেঙে চুরে চুরমার করে দিতে চেয়েছিলেন, হ্যাঁ। হুইচ হ্যাভ বিন বিল্ড আপ বাই দ্য স্লো টয়েল অফ সেঞ্চুরিজ সিম্পলি বিকজ দে সিম টু স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ হিজ ড্রিম, কারণ তিনি মনে করছেন তার স্বপ্নের পথে বাধা এগুলো, অতএব এগুলোকে তিনি চুরমার করে দিতে চেয়েছিলেন। অতএব টু দ্য লেটার ক্লাস বিলংস শেলি, a man perpetually at work with present world, a martyr exile simply because of his inability to sympathize with men and society as they are. যে সমাজ এবং মানুষের প্রতি সিম্পাথি দেখানোর জন্যই তিনি চাচ্ছিলেন যারা এই কমন পিপলদেরকে অত্যাচার করে তাদেরকে একদম ফ্রেঞ্চ রেভলিউশনের সেই স্বপ্নে নয়ন ক্যামেরা অফ করো। তিনি চেষ্টা করেছিলেন, হ্যাঁ, সোসাইটি অ্যাজ দে আর অ্যান্ড বিকজ অফ হিজ ওন মিস্টেকেন জাজমেন্ট অ্যাজ টু দ্য ভ্যালু অ্যান্ড পারপাস অফ এ ভিজন। তো যাই হোক আমরা একটু তার রাইটিংগুলো একটু দেখি। দেখো এখানে একটু খেয়াল করো শেলির ব্যাপারে, হ্যাঁ। শেলিজ ফার্স্ট পাবলিক স্কুল কেপ্ট বাই আ হার্ড হেডেড স্কচ মাস্টার, তার ছিল কি একটা হার্ড হেডেড মানে খুব রাগী, উইথ ইটস ফ্লগিং অ্যান্ড ইটস জেনারেল ব্রুটালিটি, যার কাছে সে খুব মার খেয়েছে আর কি। ফ্লগিং মানে কি, মারে না লাঠি দিয়ে, ওইরকম। সিম টু হিম লাইক আ কম্বিনেশন অফ হেল অ্যান্ড প্রিজন, সে শিলের কাছে মনে হতো কি এটা যেন একটা হেল এবং প্রিজনের কম্বিনেশন। তিনি এক্সিস্টিং লিটারেসি সিস্টেমটাকে পছন্দ করতেন না। His active rebellion against existing institution was well under way when at 12 years of age, মানে 12 বছর বয়সে সে বুঝতে পেরেছে এই সমাজ এই সিস্টেম আমার পছন্দ না। He entered the famous preparatory school at Eton. ইটনে যখন গেল সেখানে কি হলো, he was a delicate, nervous and marvelously sensitive boy, মানে সে একটু দুর্বল টাইপের ছিল, অনেকের না যে একটু চিকন চাকন হয়, অসুস্থ ভাব থাকে সবসময়, এরকম সেনসিটিভ বয় অফ গ্রেট ফিজিক্যাল বিউটি, তার সৌন্দর্য আছে নাকি, তার দেখে কি মেয়ের মতো মনে হয় না শেলিকে? জি স্যার, জন কিটস শেলি আর কোলরিজ। হ্যাঁ, সবগুলো দেখতে একটু মেয়ে টাইপের নাকি? জি স্যার, স্মুথ বডি, লো ফ্যাট, জিরো ফিগার নাকি সেটা বলে। হ্যাঁ, এই অধিকাংশ প্রথমে সব মেয়ে বলেই বসবে নাকি একে? জি স্যার, আমি তারা যদি দেখে ফার্স্ট টাইম মেয়ে ভাববে। আচ্ছা, ম্যারি শেলি হচ্ছে তার ওয়াইফ কিন্তু, ঠিক আছে তো, সেও কিন্তু কবি। স্যার একই রকমই দেখতে। হ্যাঁ, তো ছবি তো আঁকা, তখন তো আর ক্যামেরা ট্যামেরা ছিল না, হয়তো ছবি আঁকতে গিয়ে ওই রাইটার এই যারা পেইন্টার যারা থাকে তারা হয়তো এরকম করে এঁকে ফেলেছে। হ্যাঁ, একজন চেহারার মতো একটা আছে না যে বাচ্চাদের অনেক সময় ফরম্যাট শেখায় না যে এই ফরম্যাটে ছবি আঁকতে হবে, ওই হয়তো ওই ফরম্যাটে ছবি আঁকতে গিয়ে একজনের লোকের চেহারা একরকম করে ফেলছে, ওইভাবে চালিয়ে দিয়েছে, ঠিক আছে, এই জন্য সবাইকে একরকম লাগে দেখতে। আচ্ছা, তো ঠিক আছে, বলছে হি ওয়াজ আ ডেলিকেট, নার্ভাস এন্ড মার্ভেলাসলি সেনসিটিভ বয় অফ গ্রেট ফিজিক্যাল বিউটি এন্ড লাইক কাউপার হি সাফার্ড টর্মেন্টস এট দ্য হ্যান্ডস অফ হিজ দেখো রোগ স্কুল ফেলোস। হ্যাঁ, স্কুল তো যে আসে না কিছু দেখবো ছেলে মেয়েদেরকে খুব রাগায়, মারধর করে স্কুলের বন্ধুরা, ক্লাসমেটরা, আছে না এরকম? জি স্যার, মোটামুটি সে একটু অত্যাচারিত হয়েছে, এই দিক থেকে সে একটু দেখো বলছে কি যে এই কারণে আনলাইক কাউপার হি ওয়াজ পজিটিভ, রেজেন্টফুল অ্যান্ড ব্রেভ। কাউপার কিছুটা ব্রেভ ছিল না, কিন্তু ইয়া করতো আর কি, সেগুলোকে সহ্য করে নিত, কিন্তু তিনি ছিলেন কি ব্রেভ টু দ্য পয়েন্ট অফ র্যাশনেস, সোল অ্যান্ড বডি রোজ আপ এগেইনস্ট টিরানি অ্যান্ড হি প্রম্পটলি অর্গানাইজড দ্য রিবেলিয়ন এগেইনস্ট দ্য দেখো ব্রুটাল ফ্যাগিং সিস্টেম। তাকে বলতো কি ম্যাড শেলি, দেখো তাকে বয়েজরা কল্ড হিম ম্যাড শেলি বলে ডাকতো, মানে যত বেশি মানুষ রেগে যায় ছোট তত বেশি ইয়া করে না বলতো, যত রাগে লাগাই, ওরকম আর কি ব্যাপারটা। তাই বলছে দেখো এছাড়াও ওয়ান ফাইন্ডস, আচ্ছা, দে
চাইল্ড দেখো হিম লাইক ডগস, ডগের মতো তাড়াতো মানে রাগাতো, অ্যারাউন্ড আ লিটল কুন দ্যাট ফাইটস অ্যান্ড ক্রাইজ ডিফেন্স টু এন্ড ওয়ান ফাইন্ডস হোয়াট ইজ সিক্স ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা এটা গেল। তার বলছে দেখো তার উদ্দেশ্য ছিল কি দেখো, হি লেফট স্কুল টু ওয়ার অ্যামং ম্যানকাইন্ড অ্যাজ হি সেইজ অফ হিমসেলফ ইন দ্য রিভল্ট অফ ইসলাম। His university days are but a repetition of his earlier experiences. While a student at Oxford, he read some scraps of Hume's philosophy and immediately published a pamphlet called The Necessity of Atheism. It was a crude, foolish piece of work, and Shelley distributed it by post to everyone to whom it might give offense. মানে সবাইকে রাগানোর জন্য মোটামুটি এটা সব পোস্টের মাধ্যমে পাঠিয়েছিল। Naturally, this brought on a conflict with the authorities, but Shelley would not listen to reason or make any explanation, and he was expelled from the university in 1811. Shelley's marriage was even more unfortunate. দেখো, while living in London on a generous sister's pocket money, মানে সে বসবাস করতো তার বোনের পকেট মানি থেকেই এভাবে, a certain young schoolgirl Harriet Westbrook was attracted by Shelley's crude revolutionary doctrines. হ্যাঁ, হ্যারিয়েট মোটামুটি তাকে খুব পছন্দ করেছে, যে কোনো সাহসী ছেলে, হ্যাঁ একটু রিভিলিয়াস টাইপের, এরকম ছেলে মেয়েকে সবাই একটু পছন্দই করে নাকি, যদি একটু চেহারা ভালো হয়। She promptly left school and her own personal part in the general rebellion, মানে সেও তার রেভিলিয়ন যোগ দেয় আর কি, হ্যাঁ, and refused to return or even listen to her parents upon the subject. পিতামাতাকে না শুনে মোটামুটি, having been taught by Shelley, she threw herself upon his protection, মানে শেলির পামে পড়ে আর কি, যেটা বলা হয় কথায়, হ্যাঁ, সে মোটামুটি একদম শেলির মতোই চলতে থাকে। and this unbalanced couple are presently married, হ্যাঁ, তারা ম্যারি করলে এবং মোটামুটি তাদের জীবনটা ঠিক মতো চলেনি আর কি। ফর 2 years they wandered about, দেখো 2 বছর ধরে তারা চলছে, দেখো কি ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করছে, লিভিং অন আ স্মল অ্যালাউন্স ফ্রম শেলিস ফাদার হু হ্যাড ডিজেনারেটেড হিজ সান বিকজ অফ হিজ ইল কনসিডার্ড ম্যারেজ। শেষ পর্যন্ত হলো কি, ছেলেকে তার সম্পদ থেকে বাতিল করে দিল, ঠিক আছে তো কি করবে এখন। The pair soon separated, and 2 years later, Shelley, having formed a strong friendship with one Godwin, a leader of young enthusiast and a preacher of anarchy, presently showed his belief in Godwin's theory by eloping, দেখো আবার সে পালিয়ে গেল, eloping with his daughter Mary। তার মানে গডউইনের মেয়ে ম্যারি তাকে নিয়ে পালিয়ে গেল একজনের কাছে শিখতে এসে, তার কি হলো বলো, মেয়েকে নিয়ে। আচ্ছা, তো যাই হোক, it is a sad story and the details are perhaps better forgotten, বলছে সব কিছু নিয়ে ডিটেল বলা যাচ্ছে না। তো এইভাবে বিষয়টা ঘটেছে তার জীবন নিয়ে, খুব মানে একটা অন্য ধরনের ছেলে সে। দেখো, হি স্টিল রিমেইন, বলছে দেখো, হি স্টিল রিমেইন হস্টাইল টু ইংলিশ সোশ্যাল ইনস্টিটিউশন, বাট লাইফ ইজ আ গুড টিচার অ্যান্ড দ্যাট শেলি ডিমলি রিকগনাইজ দ্য এরর অফ হিজ রিভিলিয়ন ইজ শোন ইন দ্য ইনক্রিজিং স্যাডনেস অফ হিজ লেটার পয়েন্ট। মানে তিনি যে রিভিলিয়ন করতে কিছু ভুল করেছেন, সেগুলো অবশ্যই তিনি বুঝতে পেরেছেন যে এটা আমরা অত করা ঠিক হয়নি, কারণ বয়সের অনেক সময় আছে না যে বয়সের ভারে মানুষ এমন কিছু করে বসে, পরের জন্য কি করতে হয়, এটার জন্য তাদেরকে আফসোস করতে হয় নাকি, তার বেশি আবল তাবল হয়ে গেছে লাইফটা। যাই হোক, বলছে ইন 1822 when only 30 years of age Shelley was drowned, দেখো তার মৃত্যু কিন্তু ডুবে হয়, হ্যাঁ, Shelley was drowned while sailing in a small boat of the Italian coast। ইটালিয়ান, ওই যে ইটালিতে ঘুরতে গেছিল, ওখানে ঘুরতে গিয়ে একটা ছোট মানে বোটে করে যখন ঘুরছিল ডুবে মারা যায়। His body was washed ashore several days later and was cremated near, দেখো ভিলেজিও বাই হিজ ফ্রেন্ডস বাইরন, দেখো যে বাইরন হান্ট অ্যান্ড, হ্যাঁ, ট্রিলাভেনি। is his ashes might with all reverence been given to the winds, মানে বাতাসে ছড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, ঠিক অনেকটা ওই যে ওয়েস্ট উইন্ডের মতো করে। দ্যাট হি লাভড, মানে তাই সে ভালোবাসতো যে আমার জীবনটাকে ছড়িয়ে দিতে হবে, and that were a symbol of his restless spirit. Instead they found a resting place near the grave of Keats তো আগে মারা যায়, কিটস নিয়ে তার যে অ্যাডোনাইস কবিতাটা আছে, এই সে চেয়েছিল কি তার ছাইগুলোকে ছড়িয়ে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি। তারা পরবর্তীতে কবর দেওয়া হয় ইন ইংলিশ সেমিটারি অ্যাট রোম। One rarely visit the spot now without finding English and American visitors standing in silence before the significant inscription Cor Cordium, এতে লেখা আছে। তো স্যার, হ্যাঁ বলো। জন কিটসের তো হচ্ছে প্রথমে রোমে ওর গ্রেভইয়ার্ড থাকে, পরে তো ওটা আবার শিপমেন্ট করা হয়, তার সাথে কি শেলিকে ওখান থেকে উঠায় নিয়ে আসা হয়েছে পরে? না ওখানে তো আছে, এখন বলছে না যে এখনো, এই যে বলছে না এখনো বর্তমানে আমেরিকান ভিজিটার্স, ইংলিশ বা আমেরিকান যারা অন্তত ইংরেজি সাহিত্যকে পছন্দ করে, তারা সেখানে যায়, গিয়ে কি করে, তার কবরের সামনে হলো একটু দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আসে, হ্যাঁ, স্ট্যান্ডিং ইন সাইলেন্স। আচ্ছা, দেখো এবার তার ওয়ার্কগুলো অটোমেটিক আমরা দেখেছি, কয়েকটা জিনিস তো পড়েছি এবং আমরা পড়বো, 2-3টা আছে যেগুলো এখনো পড়া হয়নি। দেখো, ওয়ার্কস অফ শেলি অ্যাজ আ লিরিক পোয়েট, শেলি ইজ ওয়ান অফ দ্য সুপ্রিম জিনিয়াস অফ আ লিটারেচার,
তার বেস্ট কবিতা কি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেটা তার রেভলিউশনারি মানে সেন্সকে বেশি করে তুলে ধরেছে। এছাড়াও আছে দ্য ক্লাউড, টু আ স্কাইলার্কও তো তোমাদের পড়তে হবে। অ্যান্ড টু নাইট poems like this must surely set the reader to searching among Shelley's miscellaneous works। এছাড়াও দেখো আরও তো অন্যান্য বইগুলো আছে যেগুলো তো বলাই হলো, পাম্পটেড লেখা কিছুটা, অ্যালাস্টার অন দ্য স্পিরিট অফ সলিটিউড, তারপরে এই যে প্রমিথিউস, এইখানে আমরা দেখি শেলিস রেভলিউশনারি ওয়ার্কস লাইক কুইন ম্যাপ, যেটা আগে বলা হলো, দ্য রিভোল্ট অফ ইসলাম, হেলাস, দ্য উইস অফ অ্যাটলাস, এগুলো প্রমিথিউস আনবাউন্ড। এই তো কিছু কিছু রাইটিং, আর অতটা অ্যারোনাইজ পড়বই। মারা গেছে দেখো অ্যারোনাইজ দ্য বেস্ট নন অফ শেলিজ লঙ্গার পয়েমস, অ্যারোনাইজ এটা ওয়ান্ডারফুল। দেখো থ্রেনোডি অর্ডার সং অফ গ্রিফ, যেটা আমরা বলতে থাকি এলিজি, ওভার দ্য ডেথ অফ দ্য পয়েট কিটস। Even in his grief, Shelley still preserves a sense of unreality and calls in many shadowy allegorical figures, যেখানে অনেক ফিগার্স দেওয়া হবে, যেমন স্যাড স্প্রিং, উইপিং আওয়ার্স, গ্লুমস, এগুলো নিয়ে আসা হবে মানে পার্সনিফিকেশনের মাধ্যমে। হ্যাঁ, বলছে দ্য হোল পোয়েম ইজ আ সাকসেশন অফ ড্রিম পিকচার্স এক্সকুইজিটলি বিউটিফুল সাচ অ্যাজ অনলি শেলি কুড ইমাজিন। হ্যাঁ, যে একমাত্র এটা শেলির পক্ষে লেখা সম্ভব এরকম একটা এলিজিয়াক বা পাস্টোরাল পোয়েম আর কি। আচ্ছা, বলছে দ্য ক্লাউড অ্যান্ড দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য উইন্ড, থ্রি অফ দ্য মোস্ট বিউটিফুল পোয়েমস ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। বলছে হ্যাভ নো ডেফিনিট মেসেজ ফর হিউম্যানিটি, অবশ্যই এর মধ্যে কোনো ডেফিনিট মেসেজ নেই, কি বলতে চাচ্ছে তিনি। হ্যাঁ, তবে নেচার নিয়ে মোটামুটি লিখেছেন, নেচারের প্রতি যে ভালোবাসা। তারপর দেখো ইন হিজ ইন্টারপ্রিটেশন অফ নেচার শেলি সাজেস্ট ওয়ার্ডসওয়ার্থ বোথ বাই রিজেম্বলেন্স অ্যান্ড বাই কন্ট্রাস্ট। To both poets, all natural objects are symbol of truth. Both regard nature as a permeated by the great spiritual life which animates all things, যেটা আমরা ওয়ার্ডসওয়ার্থে পড়েছি। এখানে ওয়ার্ডসওয়ার্থের কথার সাথে কম্পেয়ার করা হয়েছে। এই হলো মোটামুটি আমরা দেখলাম শেলির বিষয়টা এবং কি ধরনের কবি ছিলেন ইত্যাদি ইত্যাদি। দেখো ইন আ ওয়ার্ড ওয়ার্ডসওয়ার্থ ফাউন্ড অ্যান্ড শেলি দেখো লস্ট হিমসেলফ ইন নেচার। হ্যাঁ, মানে ওয়ার্ডসওয়ার্থ নিজেকে কবিতার মধ্যে মানে প্রকৃতির মধ্যে খুঁজে পেয়েছেন, আর শেলি নিজেকে প্রকৃতির মধ্যে কি করেছেন, হারিয়ে ফেলেছেন। এরকম মানে দুইজনই নেচারকে দেখেছেন, কিছু নেচারের ভিতরে দুইজন দুই রকম বিষয়টা দেখেছেন। এবার হচ্ছে জন কিটস, বলছে কিটস ওয়াজ নট অনলি দ্য লাস্ট বাট অলসো দ্য মোস্ট পারফেক্ট অফ দ্য রোমান্টিসিস্টস। হ্যাঁ, তাকে বলা হচ্ছে কি পারফেক্ট অফ দ্য রোমান্টিসিস্ট। এখানে দেখো বলছে হোয়াইল স্কট ওয়াজ মিয়ারলি টেলিং স্টোরিজ, স্কটের কাজ ছিল শুধু স্টোরি বলা। ওয়ার্ডসওয়ার্থের কাজ ছিল কি রিফর্মিং পোয়েট্রি অর আপহোল্ডিং দ্য মোরাল ল। শেলির কাজ ছিল কি অ্যাডভোকেটিং ইম্পসিবল রিফর্মস। অ্যান্ড বাইরনের কাজ ছিল কি ভয়েসিং হিজ ওন ইগোইজম অ্যান্ড দ্য পলিটিক্যাল ডিসকর্ড অফ দ্য টাইমস। তাহলে এক একজনের এক একটা কাজ, একজনের স্টোরি টেলিং এর কাজ, ওয়ার্ডসওয়ার্থের কাজ হলো কি যে সেই নিওক্লাসিসিজম থেকে কবিতা আনতে হবে কোথায়, কবিতার রিফর্ম করতে হবে এবং কমন পিপলদের কাছে নামিয়ে আনতে হবে, নেচার নিয়ে থাকতে হবে। আর সেদের কাজ হলো কি যত রিফর্ম আনা যায় রিফর্মকে অ্যাডভোকেট করা। বারণ হচ্ছে কি নিজের রাগ ক্ষোভগুলোকে হ্যাঁ ওই টাইমে সেগুলোকে প্রকাশ করা। আর অন্যদিকে কিটস লিভড অ্যাপার্ট ফ্রম মেন ফ্রম অল পলিটিক্যাল মেজার্স, তিনি ওসব মানুষ পছন্দ করতেন না, ওসব পলিটিক্স নিয়ে তার চিন্তা ভাবনা ছিল না। তার কাজই ছিল হচ্ছে ওয়ার্শিপিং বিউটি লাইক আর ডেভোটি। তাকে এই জন্য তাকে বলা হয় কি পয়েট অফ বিউটি। পারফেক্টলি কন্টেন্ট টু রাইট হোয়াট ওয়াজ ইন হিজ ওন হার্ট, মানে তার মনে যা ভাবতো তাই, কারো বিরুদ্ধে কোনো আফসোস নাই, কোনো ইয়া নাই, হ্যাঁ মানে বিদ্বেষ নাই, হিংসা নাই, এরকম না। পারফেক্টলি কন্টেন্ট টু রাইট হোয়াট ওয়াজ ইন হিজ ওন হার্ট or to reflect some splendor of the natural world as he saw and dreamed it to be. He had moreover the novel idea that poetry exists for its own sake. Poetry কাজ poetry নিজের জন্য, and suffer loss by being devoted to philosophy and politics. আর পোয়েট্রিকে যখন এই ফিলোসফি এবং পলিটিক্স তুলে ধরার জন্য লেখা হয় তখনই আসলে পোয়েট্রি সাফার করে। হ্যাঁ, এটা তিনি দেখিয়েছেন তার বইয়ে। যাই হোক, তবে আমরা একটু আগিয়ে যাই। তার লাইফটা তো শর্ট ছিল তাই না। বলছে দেখো when we remember that all his work was published in 3 short years, মাত্র 1817 থেকে 1820, and that he died when only 25 years old। কত বছর বয়সে মারা যায় তিনি? 25 years। We must judge him to be the most promising figure of the early 19th century and one of the most remarkable in the history of literature।
অল্প বয়সে তিনি যা দেখিয়ে গেছেন, বেঁচে থাকলে হয়তো আরো দেখিয়ে যেতে পারতেন, তাই তো? এরকম। ক্রিস্টোফার মার্লোর মতো। তার বলছে কিডস লাইফ অফ ডিভোশন টু বিউটি অ্যান্ড টু পোয়েট্রি ইজ অল দ্য মোর রিমার্কেবল ইন ভিউ অফ হিজ লোলি রিজিয়ন। আচ্ছা, ওর লাইফ সম্পর্কে আমরা অতটা দেখি না। দেখো এখানে তার আমরা ইয়ার সম্পর্কে একটু দেখবো, মোটামুটি তার কষ্টের জীবনটা আর কি। হ্যাঁ, বলছে বিফোর কিডস ওয়াজ 15 ইয়ার্স ওল্ড বোথ প্যারেন্টস ডাইড। হ্যাঁ, তাহলে তার 15 বছরের আগেই তার উভয় পিতামাতা মারা যায়, পিতামাতা। অ্যান্ড হি ওয়াজ প্লেসড উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার ইন চার্জ অফ গার্ডিয়ান্স। তাহলে দেখাশোনা করতে কি ভাই বোনে। Their first act seems to have been to take kids from school to an Enfield and to bind him as an apprentice to a surgeon at দেখো এডমন্ড। তার ভাই বোন তাকে চাইতো কি করতে, তাকে ডাক্তার বানাতে। এই জন্য তাকে এক সার্জনের সাথে রাখছিল অ্যাপ্রেন্টাইজ হিসাবে, বুঝতে পেরেছ? ফর 5 ইয়ার্স, কারণ সবাই একটা রোগে আক্রান্ত। সেই সময় একটা জটিল রোগ খুব ছিল, যক্ষা নাকি, যা থেকে নাই রক্ষা। যেমন এসটি কোল্ডিস মরছে, কিডসের তো পুরো পরিবারই মানে যক্ষাতে গেছে, কিডস নিজেও। তো এই জন্য বলছে ফর 5 ইয়ার্স হি সার্ভ হিজ অ্যাপ্রেন্টাইজশিপ and for 2 years more he was surgeon helper in the hospital, but though skillful enough to win approval, মানে যথেষ্ট দক্ষতা সে অর্জন করেছিল, he disliked his work and his thoughts were on other things, মানে সে ওই কাজ পছন্দ করতো না। তো যাই হোক, তাই বলছে এখানে he abandoned his profession in 1817। দেখো ওই যে 17তে, তারপর থেকে 17 থেকে 20 তার পয়েম। হ্যাঁ, and he early in the same year published his first volume of poems। মানে তিনি ওই মানে ওই অ্যাপ্রেন্টিসশিপ করতে করতে তিনি পয়েমও লিখছেন। ইট ওয়াজ মডেস্ট এনাফ ইন স্পিরিটস অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সেকেন্ড ভলিউম এন্ডিমিয়ন, এটার নামটা খেয়াল রাখো, 1818 সালে। বাট দ্যাট ডিড নট প্রিভেন্ট ব্রুটাল অ্যাটাকস আপন দ্য অথর। কিন্তু তার বইগুলোর উপরে খুব ক্রিটিসিজম হয়েছে, ঠিক আছে? তো এটার জন্য নাকি ওই যে আমরা যখন অ্যানালাইজ করবো তখন এই ক্রিটিসিজমের কথা আসবে, যে তাকে এত অ্যাটাক করা হয়েছে অথরের উপরে। অ্যান্ড হিজ ওয়ার্কস বাই দ্য সেলফ কনসিডারেড ক্রিটিক্স অফ ব্ল্যাকউডস ম্যাগাজিন অ্যান্ড দ্য কোয়ার্টারলি, এগুলোতে তাকে নিয়ে খুব ক্রিটিসাইজ করা হয়েছে। It is often alleged that the poet's spirit and ambition were broken by these attacks. But Keats was a man of strong character, and instead of quarreling with his reviewers or being crushed by their criticism, মানে সে চায়নি কারোর সাথে ঝগড়া করতে বা ওদের ক্রিটিসিজম দিয়ে তিনি ক্রাস্ট হননি। He went quietly to work with the idea of producing poetry that should live forever। তার কাজ ছিল জাস্ট কি করা, পোয়েট্রি লিখে যাওয়া, অত কারো কথায় সে মনোযোগ দেয়নি। As Matthew Arnold says, Keats had flint and iron in him। মানে তার ভিতরে একটা শক্তিশালী ভাব ছিল, আয়রনি। and in his next volume he accomplished his own purpose and silenced unfriendly criticism। এবং তিনি তার পারপাস সার্ভ করে গেছেন, অটোমেটিক সাইলেন্স হয়ে গেছে ক্রিটিসিজম। কিন্তু শেলি কি করেছে, এইটাকেই একটা কারণ হিসাবে ধরেছে তার মৃত্যুর, দিয়ে অ্যাডনাইসে তিনি কিন্তু এটা প্রকাশ করেছেন, ঠিক আছে? জি স্যার, অ্যাডনাইসে কয়েকবার লেখা আছে এটা। তাই বলছে for the 3 years during which Keats wrote his poetry he lived chiefly in London and Hampstead, but wandered times over England and Scotland, living for brief spaces in the Isle of Wight, in Dovershire and in the Lake District, seeing to recover his own health, ওই যে তিনি অসুস্থ ছিলেন, and especially to restore that of his brother, ভাইদের নিয়ে ঘুরতেন। হ্যাঁ, his illness began with a severe cold but soon developed into consumption, এই যে consumption, তাই তো, যক্ষা, and added to his sorrow was another, his love for Fanny Brown, এই যে ফ্যানি ব্রাউনকে তিনি ভালোবাসতেন, to whom he was engaged, বিয়ে হওয়ার কথা ছিল, but whom he could not marry on account of his poverty and growing illness। কিন্তু তাকে বিয়ে করতে পারেননি, কারণ এইগুলোর কথা কিন্তু উঠবে, বুঝতে পারছো? যে তোমার কবিতা পড়বা না, এই তার ফ্যানি ব্রাউনের কথা আসবে, ওই সেন্সগুলো কিছু কিছু আসবে, যদিও ডাইরেক্টলি আসবে না, কিন্তু সেটা বলা হবে। When we remember all this personal grief and the harsh criticism of literary men, the last small volume, Lamia, Isabella, The Eve of Saint Agnes, and other poems is more significant as showing not only Keats' wonderful poetic gifts but also his beautiful and indomitable spirit। যাই হোক, এবার হচ্ছে এই যে ইটালিতে গেল, এখানে আমরা যদি দেখি, বাট কিডস রিফিউজড, এখান থেকে Shelley struck by the beauty and promise of Hyperion sent a gorgeous invitation to the author to come to Pisa and live with him, but Keats refused, having little sympathy with Shelley's revolt against society। দেখো শেলি যে সোসাইটির বিরুদ্ধে রিভল্ট করতো, এটা কিডস আবার পছন্দ করতো না। The invitation had this effect, however, that he turned Keats' thoughts to Italy, whether he soon went in the effort to save his life, সে হয়তো গিয়েছিল পরে, হয়তো আবহাওয়া পরিবর্তনের জন্যই হোক। He settled in Rome with his friend Severn, the artist, but died soon after his arrival in February 1821, মারা গেল। His grave in the Protestant cemetery at Rome is still an object of pilgrimage to thousands of tourists, for among all our poets there is hardly another whose heroic life and tragic death have so appealed to
টু দ্য হার্টস অফ পয়েটস অ্যান্ড ইয়ং এনথুজিয়াস্ট, মানে ওখানেই রোমে কিটস, শেলি এদের কবর আছে। তো তার ওয়ার্কগুলো অলরেডি তো আমরা দেখেই ফেললাম যে কী কী ধরনের রাইটিং লিখেছেন। তার সবচেয়ে আমরা কিটসের একটা কবিতা পাবো, সেটা হলো চ্যাপম্যানস হোমার। তিনি ওই যে যখন চ্যাপম্যান, আমরা জানি যে চ্যাপম্যান কে ছিলেন বলো তো, কোন সময় রাইটার মনে আছে? জর্জ চ্যাপম্যান, হ্যাঁ এলিজাবেথের নাইজেল, হ্যাঁ মিডল এজে নাকি? চ্যাপম্যান, দেখো চ্যাপম্যান সোমার, ওডিসি, ইলিয়াড। এই যে চ্যাপম্যান সোমার কি করে, তিনি ইলিয়াড ওডিসি গুলো ট্রান্সলেট করেছেন, তাই না? চ্যাপম্যান করেছেন, আর এদিকে হচ্ছে আমাদের আলেকজান্ডার পোপ করেছিলেন। হ্যাঁ, George Chapman's early 17th century translator of Homer's Iliad and Odyssey. These translations were highly regarded by romantic poets including John Keats, who famously responded to them with his sonnet on his first looking into Chapman's Homer. মানে এগুলো পড়ার পরে তিনি দেখলেন যে সাহিত্য কত গভীর হতে পারে, হ্যাঁ, যে সাহিত্যের মধ্য দিয়ে একটা পুরো জগৎকে ক্রিয়েট করা হতে পারে, একটা পুরো দেশকে তৈরি করা যেতে পারে আলাদা করে, যেটার কোনো বাস্তবতা নেই, কিন্তু কল্পনায় একটা দেশও তৈরি হতে পারে, যেটা হোমার করেছে। সো কিটস poems celebrate the power of literature and the profound impact of discovering a great work of art. অতএব জন কিটস এটা খুবই মুভড হয়েছে। দেখো, কিটস upon reading Chapman's Iliad and Odyssey was deeply moved and wrote the sonnet as a tribute to the power of Chapman's translation and its ability to evoke powerful emotion. এটা দেখানো হয়েছে, ঠিক আছে? এই কবিতাটাও আছে তো তোমাদের। ওকে, দেখো এখানে বলা হচ্ছে, in this striking sonnet we have a suggestion of Keats' high ideal of his sadness because of his own ignorance, যে তিনি কিছু জানেনই না, অথচ কত কিছু জানার আছে। হ্যাঁ, he knew no Greek, তিনি গ্রিক জানতেন না, yet Greek literature absorbed and fascinated him ট্রান্সলেশনের মাধ্যমে, as he saw its broken and imperfect reflection in English translation. Like Shakespeare, who was also but poorly educated in school, he had a marvelous faculty of discerning the real spirit of classics. হ্যাঁ, ক্লাসিকগুলো তিনি খুব ভালো মতো পড়েছেন। যেমন আমাদের এক্ষেত্রে কার কথা বলা যায় বলো তো, পড়াশোনায় কম কিন্তু খুব সাহিত্যকর্ম লিখেছেন, গভীর ফিলোসফিক্যাল রাইটিং, বলো আমাদের কাজী নজরুল ইসলাম, তাই না? দেখো এন্ডিবিয়নটা বারবার আসতেছে। দ্য ইমপারফেক্ট রেজাল্ট অফ দিস অ্যাটেম্প্ট আর সিন ইন দ্য নেক্সট ভলিউম এন্ডিবিয়ন, হুইচ ইজ দ্য স্টোরি অফ আ ইয়ং শেফার্ড বিলাভড বাই আ মুন গডেস। এখানে দেখানো হবে। এখানে সবই গুরুত্বপূর্ণ একটা লাইন, আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। এই লাইনটা জন কিটসের, অনেক সময় কোটেশন হিসেবে আসে, বিভিন্ন পরীক্ষাতেও আসে, চাকরি পরীক্ষাতেও আসে। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লেখা। কিটস থার্ড অ্যান্ড লাস্ট ভলিউম লামিয়া ইসাবেলা দ্য স্টপ, এখানেই মেনলি তার বেশ ইম্পর্টেন্ট কিছু কবিতা এসেছে। and other poems is one with which the reader should begin his acquaintance with his master of English verse. এগুলা কি নিয়ে লেখা? ওর যেগুলা ভাই বোন ছিল ওদেরকে নিয়ে কিছু লিখছে নাকি? পড়লে বুঝতে পারবা, যেগুলো আমরা পড়লে তুমি বুঝতে পারবা যে কি নিয়ে লেখা, ঠিক আছে তো? তিনি মেইনলি গড গডেস এরকম বিষয়গুলোকে বেশি পছন্দ করতেন, এবং মানুষের স্পিরিট, তার সাথে সাথে মানুষের বর্তমান অবস্থা এগুলো নিয়ে আলোচনা করেছেন, রোগ শোক নিয়ে দেখাইছেন। দেখো, লাইক অল দ্য ওয়ার্কস অফ কিটস অ্যান্ড শেলি, ইট হ্যাজ অ্যান এলিমেন্ট অফ আনরিয়ালিটি অ্যান্ড হোয়েন ইউ রিড অ্যাট দ্য পোয়েম, মানে এটা আনরিয়াল, মানে ড্রিমি টাইপের, কিন্তু হ্যাঁ ড্রিম টাইপের বা ইমাজিনেশনে তিনি, যেহেতু ব্যক্তিগত জীবনে তিনি অসুখী ছিলেন, অসুস্থ ছিলেন, তার ফ্যামিলি হারিয়েছেন, তিনি চাইতেন কি কল্পনার জগতে নিজেকে, মানে ড্রিম বা কল্পনার জগতে নিজেকে রাখতে সবসময়, যাতে বর্তমান সময়টাকে বলে থাকা যায়। দেখো, ইট ইজ বাই হিজ শর্ট পয়েমস দ্যাট কিটস ইজ নন টু দ্য মেজরিটি অফ হিজ অফ প্রেজেন্ট ডে রিডার্স। শর্ট পয়েমগুলো যেমন হচ্ছে ওড অন অ্যাগ্রেশন, আর যেগুলো তোমরা পড়বা আর কি, এটা আছে। Among these exquisite shorter poems, we mention only the 4 odes: Ode on Aggression Earned, Ode to Nightingale, Ode to Autumn, Ode to Psyche. Already তো autumn তো আমরা পড়েছি নাকি? জি স্যার। এখানে হচ্ছে, those who study only the Ode to Nightingale may find 4 things: a love of sensuous beauty, a touch of pessimism, a purely pagan conception of nature, and a strong individual. দেখো, sensuous poet কাকে বলা হয়? sensuous poet জন কিটসকে বলা হয়, কারণ তার প্রত্যেকটা কবিতার মধ্যে তিনি নেচারকে এমনভাবে তুলে ধরেছেন, মানে যেন নেচারের ডেসক্রিপশনে আমাদের প্রত্যেকটা সেন্স কাজ করবে, এবং সেগুলোর মধ্য দিয়ে আমরা এনগেজড হয়ে যাব নেচারের সাথে। আমরা উইল ফরগেট এভরিথিং অফ আওয়ার প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড উইল বি ইন দ্য ইমাজিনেশন, বিকজ অল আওয়ার সেন্সেস উইল বি টাচড। তাই তো, আমাদের প্রত্যেকটা সেন্স টাচড হবে, এবং আমরা মোটামুটি ভুলেই যাবো আমাদের বর্তমান অবস্থাটা কিটসের কবিতা পড়তে গিয়ে, এমনটা বলা হচ্ছে। হ্যাঁ,
এই জন্য দেখো তোমাদের আরেকটা এবার একটু প্রশ্ন বলি, সেটা হচ্ছে কল্যাণনাথ দত্তের বইয়ে, ঠিক আছে, মানে রোমান্টিক এইজটাকে, ও আচ্ছা তোমাদের প্রশ্ন, তোমাদের সেট সাজেশনে দেখো একটা প্রশ্ন আছে যে রোমান্টিক এইজের ফিচারগুলোকে ওয়ার্ডসওয়ার্থ এবং কিটসের কবিতার মাধ্যম দিয়ে এক্সপ্লেন করতে বলবে। দেখো স্যার রোমান্টিক এজ যে প্রশ্নগুলো দেখবো। তো দেখো তো এরকম কিছু আছে কিনা। স্যার অল পোয়েটদের নিয়ে বলছে আর কি, বলছে যে ওয়ান্স অফ দ্য মেজর রোমান্টিক পোয়েট, অল পোয়েট না মেজর রোমান্টিক পোয়েট। স্যার আমি এখানে কিটস শেলি আর বাইরনের পাইছি, রোমান্টিক কোয়ালিটিস ইন পোয়েট্রি অফ কিটস শেলি এন্ড বাইরন। হ্যাঁ ওটা আছে, আরেকটা হচ্ছে ওটা তো পরবর্তী রাইটার হিসাবে। স্যার ডিসকাস দ্য salient feature of romanticism in the works of the major romantic poet. এই প্রশ্নটা স্যার আমাদের ইনপুটসেও আসছে। আচ্ছা এখানে দেখছি না তো, একটা দেখছিলাম এরকম। আচ্ছা সমস্যা নেই, ওটা আচ্ছা ওটা তোমরা ওই যে রোমান্টিক কোয়ালিটিস ইন দ্য পোয়েট্রি অফ কিটস শেলি এন্ড বাইরন এটা একটু পড়বা, কারণ ওই যে মেজর, এখানে মেজর বলতে আমরা কিন্তু 4-5 জনের নামই পাই, ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোল্ডিস, বাইরন, শেলি এবং কিটস, বুঝতে পেরেছো? এই 5 জনের নামই ঘুরে ফিরে কিন্তু আসে, আরও সাথে ছোটখাটো আরো 2-1 যদি থাকে তো ভালো। তাহলে তোমরা এই রোমান্টিক কোয়ালিটিস যে 345 পর্যন্ত আমি দিলাম না, তো যদি সময় থাকে এখান থেকে আরেকটু অ্যাড করে নিবা, ঠিক আছে তো? স্যার এই যে শো দ্য সাইলেন্ট ফিচার অফ রোমান্টিসিজম উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়ার্ডসওয়ার্থ এন্ড কিটস, ওটা কত পেজে আছে বলো তো? 326 পেজ। 26? হ্যাঁ এটা হচ্ছে কল্যাণনাথ দত্তর বই। হ্যাঁ আমি ওটা একটা খুঁজতেছিলাম মানে, হ্যাঁ এই যে শো দ্য সাইলেন্ট ফিচার্স অফ রোমান্টিসিজম উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়ার্ডসওয়ার্থ এন্ড কিটস, এটা একটু দাগিয়ে রাখো তোমরা, হ্যাঁ এই জায়গাটা দাগিয়ে রাখো, কয়েকটা জিনিস একটু এখান থেকে পড়তে হবে। রোমান্টিক ফিচারগুলো আমরা পড়বো, তারপরে দেখবো যেখানে বুঝতে হবে, এটাও একটু খেয়াল রাখবে, এটা দেখে দাগিয়ে রাখবা, ঠিক আছে? পরে এক সময় এটা পড়তে দিব, মানে ধারাবাহিকভাবে তোমরা এটা পড়ে নেবে এগুলো। স্যার একটু বলো প্রশ্নটা স্যার আরেকবার বলতে যে ভালো হতো। একসাথে অনেকজন কথা আসতেছে, ক্লিয়ার হচ্ছে না। অনেকজন না স্যার, ওর কথাই এমন হচ্ছে। হ্যাঁ 326 পেজ, কল্যাণনাথ দত্তের বইয়ে 326 পেজ, ঠিক আছে? কার খোলা আছে তার তো অবস্থা খারাপ, পড়তে গিয়ে এত হইচই হলে পড়া হবে। স্যার এই প্রশ্নটা এসে গেছিল, এটা এসে গেছে। ডিসকাস দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারস অফ ইংলিশ রোমান্টিসিজম উইথ রেফারেন্স টু ওয়ার্ডসওয়ার্থ এন্ড কিটস। না ওই জন্য আমি খুঁজতেছি 2015 সালে। আমি ওটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। এটা আসছে কত সালে আসছে? জি স্যার 2015 সালে আছে। 2015। আচ্ছা যাও খেয়াল রেখো। ওকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের পোয়েটরা। এরপর প্রোজ রাইটার আছে। প্রোজ রাইটারের মধ্যে সবচেয়ে আসবে জেন অস্টিন। হ্যাঁ জেন অস্টিন ছেলে না মেয়ে বলো তো? মেয়ে। মেয়ে তাই না? আর হচ্ছে ওয়াল্টার স্কট, নভেলিস্ট হিসাবে এই দুজনকে আমরা পাবো মেইনলি। নভেলের খুব একটা ইয়া নেই, তারপর আমাদেরকে একটু পড়ে রাখতে হবে এটা আমরা। তারপরে এসটি কোল্ডিজের যে বায়োগ্রাফি, লিটারেরিয়া বা যে ক্রিটিক্যাল রাইটিংগুলো আছে সেগুলো আমরা দেখবো। চার্লস ল্যাম্পস এসেইস্ট হিসাবে সবচেয়ে বড় একজন এসেইস্ট হিসাবে তার নাম পাবো। ওয়ার্ডসওয়ার্থেরও ক্রিটিক্যাল রাইটিং আছে, সেটাও পাবো। তো এটা আগামী দিন আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? কারণ এটা একবারে যেন আমরা ওটাকে পাই। দেখো থমাস ডি কুইন্সি সহ এটা পড়লেই তারপরে আমাদের রোমান্টিক এজটা শেষ হয়ে যাবে। আজ কি বার জানো? বুধবার। তারপর হচ্ছে সেকেন্ডারি রাইটার অফ রোমান্টিক, সেকেন্ডারি রাইটার
যদি সম্ভব হয় আমি আগামী শুক্রবারে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? তার আগে আমি একটু জানাই দিব অবশ্য। ঠিক আছে? স্যার রোমান্টিক রিভাইভাল বলতে কি বোঝায় একটু ব্যাখ্যা করবেন? তুমি তাহলে ক্লাসটা একটু দেখে নিও। ওটা তো আমরা আলোচনা করেছি। রোমান্টিক রিভাইভাল বলতে তুমি ওটা আমাদের 2টা ক্লাসে আলোচনা আছে। ক্লাসগুলো করনি? করছি স্যার, তাহলে প্রশ্ন করতে পারছি না। রোমান্টিক রিভাইভাল বলতে কি 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 বুঝলা তাহলে? নিও ক্লাসিক্যাল এজের শেষের দিকেই তো তোমার রিভাইভাল অফ রোমান্টিসিজম নিয়ে আলোচনা করা হয়েছে, করা হয়নি? জি স্যার। কি বলা হয়েছে ওখানে? কি কিসের রিভাইভাল, কেন শব্দটা কেন বলা হলো রিভাইভাল? কোন এজের সাথে লিংক করা হয়েছে ওটা বলো? এলিজাবেথান এজ। হ্যাঁ, এলিজাবেথান এজে যে রোমান্টিসিজমের ব্যাপারটা ছিল সেটা নিও ক্লাসিক্যালের শেষের দিকে আবার দেখা গেল ওইটাই আবার ঘুরে ফিরে আসছে। নিও ক্লাসিক্যালের যে আইডিয়ালগুলো সেগুলোকে বাদ দিয়ে, এই জন্য রিভাইভাল বলা হচ্ছে ওখানে, তাই না? ওই ক্লাসগুলো কি মানে করেও বোঝনি যে রিভাইভাল বলতে কি কি বোঝায়? হ্যাঁ, কার সমস্যা এটা? স্যার ক্লাসগুলো করছি কিন্তু আমি প্রশ্ন করতে যেয়ে বুঝি নাই, তাই আর কি প্রশ্ন করছিলাম। মানে আমি বুঝলাম না যে কি বোঝনি, এটা আমাকে বলো ক্লিয়ারলি। মানে এই টার্মটাই বোঝনি? স্যার কেমন হলো কথা? তাহলে ক্লাস কোর্স হচ্ছে এই মেজর কথাটাই তো ছিল এটা, যে রিভাইভাল কেন বলা হচ্ছে এটা নিয়ে হলো কয়েকবার কথা বলা হয়েছে। তারপর তুমি বুঝতেছো না যে তাহলে রিভাইভাল শব্দটা কেন বলা হলো? এটা কি আলোচনা করা হয়নি? জি স্যার হইছে। স্যার হইছে। তাহলে মানে বোঝনি কেউ এটা যে রিভাইভাল কেন বলা হচ্ছে? তাহলে তো বিপদ। বুঝছি স্যার। হুম, 2 দিন আলোচনা হয়েছে এই বিষয়টার উপর, এবং রাইটারও কারা ছিল এই ক্ষেত্রে সেটা বলা হয়েছে, তাই না? আবারও ক্লাসটা দেখবা ভালো করে, যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসটা আবার দেখবা। ওখানে তো বইয়ে তো বিষয়গুলো টার্মগুলো নিয়ে কথা বলা হয়েছে সুন্দর করে। কিভাবে ক্লাস করলা তাহলে? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে রাখতেছি। আমরা প্রোজ রাইটার আগামী দিন দেখবো, দেখলে মোটামুটি রোমান্টিসিজম শেষ হবে, তারপর আমরা ভিক্টোরিয়ান এজে যাব। এখানে কিছু মাইনর রাইটার আছে, অতটা খুব একটা গুরুত্বপূর্ণ না। রোমান্টিক এজের মেইন প্রশ্নটাই পোয়েট রিলেটেড হয়। দেখো এখানে তোমাদের সেটে যেগুলো আছে সেগুলো পোয়েট্রি রিলেটেডই আছে, মনে হয় নোবেল টোবেলে নাই, আছে? না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো একটু গুলো পড়বো ভালো করে, আর ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই। বাই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।